আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, একের পর এক মব তৈরি করে হত্যা, লুটপাট, ভাঙচুরের ঘটনা ঘটছে দেশে। বিপুল অর্থ, অবৈধ অস্ত্র আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে গত রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় সংঘবদ্ধ একটি দল প্রবেশ করে তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলকে স্বাগত জানালেও তাদের সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের দাবিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপি মনে করে এই দুই দাবির আড়ালে নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সংবিধান পুনর্লিখন কিংবা আমূল পরিবর্তন করতে হলে দীর্ঘ সময় এবং সব দলের ঐক্যমত্য প্রয়োজন। ফলে জাতীয় নাগরিক কমিটি এই দুই দাবিতে অনড় থাকলে বিভাজন বেড়ে যাওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মব ভয়ঙ্কর। এর সাথে আমরা গণপরিষদের নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিকের যে প্রসঙ্গ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনব। এই বিষয়গুলোতে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আরও আছেন সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনিন মানিক। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, বরাবর আমরা যে আবেদনটি আপনাদের কাছে করে থাকি, যে আলোচ্য বিষয়ের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সম্মানিত আলোচকদের কাছে সেই প্রশ্ন আমরা শুনতে চাই এবং একই সাথে গ্রহণ করতে চাই। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেটিও আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে আবু আলম শহীদ খান, আপনার কাছে আসতে চাই যে মব ভয়ঙ্কর যে ঘটনাগুলো আমরা দেখছি, গুলশানের যে প্রসঙ্গ, এটা সূত্র ধরে আরও এইরকম ঘটনা অনেকগুলো ঘটেছে। একেবারে সরাসরি যদি জানতে চাই, এটা কেন হচ্ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? ৩৬ দিন জুলাই এবং আগস্টে সেই সময়কার যে আন্দোলন এবং আন্দোলনের সময় যে বাড়াবাড়ি ছিল আমাদের পুলিশ ফোর্সের, এবং তার পরিণতিতে পুলিশের উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ হয় এবং অনেক পুলিশের স্টেশন লুটপাট হয়ে যায়, অস্ত্র লুট হয়ে যায়, আগুন লাগিয়ে দেওয়া হয় এবং পুলিশ ফোর্সের যে মনোবল সেটা ভেঙে পড়ে। এরপরে 3 দিন কিন্তু দেশে সরকার ছিল না, যদিও দেশে একজন প্রেসিডেন্ট ছিলেন এবং সবাই ছিলেন, শুধু সরকার ছিল না, সরকার গঠিত হয়নি। সেই সময়ে বেশ কিছু ঘটনা ঘটে যেগুলোকে আমাদের সমাজবিজ্ঞানীরা সেই সময় যখন আলোচনা হচ্ছিল বা সেই সময় পরের মাসটা সবাই মিলে বললেন যে এরকম নাকি হয়। হ্যাঁ, এরকম হয়, পৃথিবীর দেশে দেশে হয়েছে, এবং এটাকে বললেন অ্যানোমি সিচুয়েশন। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় এইসব ঘটনার মধ্যে দিয়ে যখন কারো কোনো কন্ট্রোল থাকে না। সামাজিক যে ন্যায় বিচার, সামাজিক বিধিবিধান, যে অন্যায়, ন্যায্যতা, আইন মানার মানসিকতা এখন কেন হচ্ছে? একসাথে 7 মাস পার করলাম। এখন তো এইটাই প্রশ্ন, যে তখন হয়েছিল, তখন শুরু হয়েছিল, তখন যদি আমরা এটাকে ঠিক করতে পারতাম, তখন যদি আমরা কঠোর কথাগুলো বলতাম যে এগুলো করা যাবে না। দেশে সরকার গঠিত হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, চলে গেছেন, সুতরাং নতুন একটি সরকার গঠিত হয়েছে। এখন আমরা এই সরকারকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এইসব করা যাবে না। এবং এখনো কিন্তু মাঝে মাঝে বলা হয়, বাট বলার পরেও তো থামছে না, বিকজ আমরা ওই থামানোর চেষ্টাটা প্রথম থেকে করিনি, যার ফলে এটা একটা লেজিসফিয়ারের মতো হয়ে গেছে। আবার এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই কথা আইন শৃঙ্খলা বাহিনী কেউ কেউ বলছেন। আপনার কাছে কি মনে আছে? আমি তো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। এসব কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে আমি। নতুন কিছু শুনতে খালি ষড়যন্ত্র, মানে যখন আপনি কিছু কন্ট্রোল করতে পারেন, সরকারের মাথায় ষড়যন্ত্র নামে একটা পোকা কাজ করে সব সরকারে, যখন যে সরকারে থাকে, যখন উনি কিছু কন্ট্রোল করতে পারে না, সেটা অতীতেও দেখেছি, নিয়ন্ত্রণে আনতে পারে না, কাজ করতে পারে না, তখন এর পিছনে নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে। আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা বসার তুষার, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের আবু আলম শহীদ খান বললেন যে শুরুর দিকে সেটি নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো, এই 7 মাস হতে যাচ্ছে, এখন এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কেউ কেউ বলছেন ষড়যন্ত্র আছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে বা বাস্তবে কি আছে? আপনাকে ধন্যবাদ, এবং অনেক গুণী আলোচকের সাথে আমি আছি, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা কন্ট্রোল করা যাচ্ছে না, এটা আমরা দেখতেই পাচ্ছি, এবং ক্রমেই বেড়ে যাচ্ছে। গতকাল সর্বশেষ গুলশানে ঘটলো, যদিও গুলশানে কারা করেছে এটা চিহ্নিত হয়েছে, এবং একটা দলের একজন কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নাম এসেছে, একটা অঙ্গ সংগঠনের 3 জন গ্রেফতার হয়েছে। ফলে এখন যেটা হয়েছে, এর পেছনে কারণগুলো আমার কাছে যেটা মনে হয়, একটা আমি ভাইয়ের সাথে খুবই একমত যে পুলিশ একটা ইস্যু,
যে পুলিশ তো অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকছে, এবং এটা নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে যে কোনো নিষ্ক্রিয়তা আসলে ইচ্ছাকৃত। পুলিশ এটা কেন করছে আমি জানি না, কিন্তু পুলিশের তরফ থেকে এটা নিষ্ক্রিয়তাটা অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত, আবার অনেক ক্ষেত্রে তাদের এই মুহূর্তে তাদের যে মোরাল যে এক ধরনের তারা ক্রাইসিসের মধ্যে আছে, সেটাও একটা কারণ। তো এই সব মিলিয়ে এটা ঘটছে, কিন্তু যে কারণেই ঘটুক সরকারের তরফ থেকে সরকারকে ভাবতে হবে, যদি তারা সরকারি হিসেবে থাকতে চায় তাহলে তাদেরকে এই ঘটনাগুলো স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে, শুধু ষড়যন্ত্র বললে হবে না। মোরাল ক্রাইসিস সেটা কাটিয়ে উঠতে সময় লাগতে পারে, 7 মাস খুব বেশি সময় না হলে একেবারে কম সময় না, কিন্তু ইচ্ছাকৃত এটার পিছনে কারণ কি? ইচ্ছাকৃত আমি জানি না, মানে এই পুলিশের বেশিরভাগ তো এখনো ধরা যাক এগুলো পুলিশ আওয়ামী লীগ আমার নিয়োগপ্রাপ্ত, এবং তারা হয়তো এখন পরিস্থিতিটা মেনে নিয়েছে, কিন্তু পুরোপুরি যে এই পরিস্থিতির সাথে নতুন পরিস্থিতিকে ওন করছে সেরকম বলা যাবে না। অনেকগুলো ঘটনা আছে, যেমন আমার কাছে এরকম বেশ কয়েকটা তথ্য আছে যে ওয়ারেন্ট জারি হয়েছে, এমন আসামিকে ধরতে যাচ্ছে, তার আগে পুলিশ ফোন দিয়ে তাকে বলে দিচ্ছে যে আপনাকে ধরতে আসা হচ্ছে। এটা কিন্তু এই অভ্যুত্থানের পরেও ঘটছে। ফলে পুলিশ নিয়ে, এবং আপনি দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে যে পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাব, যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক পুলিশের, এটা তারা খুব স্ট্রংলি অপোজ করছে। ফলে পুলিশ আসলে চায় না যে আগে মানে নতুন পরিস্থিতির সাথে। আপনি বলছেন যে পরিবর্তনটা তারা চায় না? আমার মনে হচ্ছে চায় না, মানে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমার সন্দেহ তৈরি হয়েছে যে শ্রীলঙ্কার ঘটনার সাথে এটা তুলনা করতে পারি। শ্রীলঙ্কায় কিন্তু এই গণঅভ্যুত্থানে পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালায় নাই এবং বল প্রয়োগ করে নাই। তার কারণ হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং এই কারণে খুব দ্রুতই পুলিশ ব্যবস্থাটা রিস্টোর করা গেছে শ্রীলঙ্কায়, মানে গণঅভ্যুত্থানের পরে। আমাদের দেশে আপনি চিত্রটা ভিন্ন দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু এখনো চাঁদাবাজি করছে, পুলিশ কিন্তু এখনো বিভিন্ন জায়গায় অনেকের সাথে আঘাত করে মামলা বাণিজ্যে জড়িত হচ্ছে, শহীদ পরিবারদেরকে অনেক ক্ষেত্রে চাপ দিচ্ছে, অনেক ধরনের বিচিত্র ঘটনার কথা শোনা যাচ্ছে সারা দেশ থেকে। এখন এর খুব কিয়দ অংশ পত্রপত্রিকায় আসে, যে কারণে এগুলো নিয়ে আমাদের কথা বলার সুযোগ থাকে না, কারণ আপনি তো অথেন্টিক। কিন্তু এই অভিযোগও আছে তো কোথাও কোথাও আমাদের শিক্ষার্থীদের কেউ কেউ এর সাথে জড়িত, নেতৃত্ব দিচ্ছেন, সেই অভিযোগ আছে। ধরুন শিক্ষার্থী তো বাংলাদেশে অনেক শিক্ষার্থী, এখন কারোর বিরুদ্ধে যে অভিযোগ থাকে পুলিশ ব্যবস্থা নেবে না কেন? যখন পরিচয় দেয় সমন্বয়কারী তখন না, সমন্বয়ক বলতে এখন কিছু নাই, এখন সমন্বয়ক পদ বলতে কোনো কিছু নাই। তাহলে আপনি সমন্বয়ক পরিচয় দিলে, যদি দেয়ও, পুলিশকে কেউ বাধা দিয়েছে? এমন ঘটনা কি ঘটেছে? কোথাও গিয়ে ধরুন সাধারণ মানুষের কাছে দিল, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মস্থলে গিয়ে দিল, তখন সেই জায়গার মানুষ কি করবে? মানে এমন কোনো ঘটনা নাই যেটা বের করা যাচ্ছে না কারা এর পেছনে জড়িত। যদি পুলিশ আন্তরিক হয়, বাংলাদেশের পুলিশের আমি এই সক্ষমতা অন্তত তাদের বিশ্বাস করি যে তারা বের করতে পারবে। যে যখন বের করা যাচ্ছে না, আমি বুঝে নিব যে এটা পুলিশ চাচ্ছে না যে বের হোক, তো আপনি বের হয়ে তাদেরকে অ্যারেস্ট করেন, সে সমন্বয়ক হোক আর সমন্বয়কের আর গডফাদার হোক, আমাদের কিছু যায় আসে না, আপনি তাদেরকে গ্রেফতার করেন। মানে এই জায়গাতে আপনারা ক্লিয়ার? ডেফিনেটলি। আপনি কেন গ্রেফতার করবেন না? আমাদের দিক থেকে কি এই ধরনের কোনো ক্ষেত্রে বাধা দিয়েছি যে আমাদেরকে অ্যারেস্ট করা যাবে না যদি আমাদের কারোর প্রমাণ পাওয়া যায়? কিন্তু এগুলো কিন্তু এক ধরনের গায়েবী আলাপ যে সমন্বয়ক পাওয়া যায়। এখন সমন্বয়ক শব্দটা একটা গায়েবী শব্দ হয়ে গেছে। কে সমন্বয়ক, কে নিজেকে? কালকের ঘটনায় দেখেন, কালকে তারা যে ওখানে যে হানা দিল, নিজেদেরকে পরিচয় দিয়েছে আমরা ছাত্র জনতা। পরে দেখা গেল যে একটা অঙ্গ সংগঠনের তিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এই যিনি প্রধান মাস্টার মাইন্ড, কি নাম, জুয়েল খন্দকার, তিনি একটা রাজনৈতিক দলের। আমি রাজনৈতিক দলটার নাম নেব না, কিন্তু আপনারা দেখেছেন এই নিউজটা, চ্যানেল 24 একটা নিউজ করেছে। তো এইটা তো যে কেউ এই নামটা ব্যবহার করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে পুলিশ কেন ব্যবস্থা নেবে না, কিংবা সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি আছে, তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? আমার কাছে কিন্তু এটা পরিষ্কার না। ফলে আমার কাছে মনে হচ্ছে কোনো ক্ষেত্রে এই নিষ্ক্রিয়তাগুলো মানে সচেতন নিষ্ক্রিয়তা কিনা আমার সন্দেহ তৈরি হয়, মাঝে মাঝে সন্দেহ তৈরি হয়। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, এই সন্দেহের জায়গা ষড়যন্ত্র থাকলে সেটা কেন সমাধান হচ্ছে না? এবং কোনো রাজনৈতিক দলের কথাও বলছেন, নিশ্চয়ই খবরটি আপনারও চোখে এড়িয়ে যায়নি। ধন্যবাদ আপনাকে। ষড়যন্ত্র আছে কিনা সেটা বলতে পারবো না, তবে মব জাস্টিস যেটা, এটা আমাদের মানে একটা অনেক ধরনের মানবিক মূল্যবোধ যখন থাকে না, তখনই কিন্তু আপনার এই বিষয়টা আসে। আপনাদের মনে আছে কিনা যে 10-11 বছরের একটা ছেলে সিলেটে আপনার কাঁঠাল চুরির অভিযোগে সম্ভবত রড দিয়ে খুঁচিয়ে তাকে এক পর্যায়ে কিন্তু সে মারা গেল। অনেক দর্শক আপনার ফেসবুকে লাইভ দিয়েছে, দাঁড়িয়েছিল, একটা মানুষ আপনার এগিয়ে আসেনি। তার মানে কি, মানবতাবোধটার কতটুকু অধপতন হয়েছে, এটা কিন্তু আমাদের এই জাতীয় জীবনে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই ফোবিয়ার মধ্যেই কিন্তু আছি। আমাদের মানসিকতার পরিবর্তন। ফোবিয়া বলছেন কোন অর্থে? আমি এটা এ কারণেই বলছি যে এটা একটা ক্রনিক ডিজিজের মতো হয়ে গেছে। মব জাস্টিসটা ক্রনিক ডিজিজের মতো হয়ে গেছে। একটা মোবাইল চুরি করেছে, আপনি তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলছেন। কথার কথা বলছি। আমরা এমনও দেখেছি ঘটনা যে মোবাইল চুরি যে করেছে সেই দেখা গেছে যার মোবাইলটা চুরি হয়েছে তাকে বলছে যে ধর ধর ধর, ওরে ধর। এ ধরনের ঘটনা ঘটে এখানে। কারণটা কি, আপনি যখন বিচার সঠিকভাবে করতে পারবেন না, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঠিকমতো কাজ করবে না, এবং যে আমার কলিগ আছেন, জি
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রসিকিউশন যখন ফেইল করে তখন আপনার কি হবে? আপনার লয়ারনেসটা আলটিমেটলি ফেরত আসবে। জি, আমি একটা জিনিস বলি যে হিউম্যান বিং ইজ দ্য ক্রুয়েলেস্ট প্রেডিটর ইন দ্য ওয়ার্ল্ড, অন আর্থ অ্যাটলিস্ট। ওই বাঘ বলেন, সিংহ বলেন, তার যখন ক্ষুধা লাগে তখনই সে শিকার করবে, তার বাইরে কিন্তু সে শিকার করবে না। কিন্তু আমরা মানুষ ব্যতিক্রম, আমরা মানুষকে মারি। আমাদের মধ্যে এই জন্য বললাম যে আমরা যে অমানবিক কতটুকু, আমি এই অমানবিক যেই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে কাজ করেছে বিগত, এবং এটা বেশি হয়েছে দেখুন গত 15-16 বছর ধরে দেশটা এমন একটা পর্যায়ে গেছে যে 10-12 বছরের একটা ছেলেকে আমরা রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটা মানুষ এগিয়ে আসছে। এটা বন্ধ করার পেছনে রাজনৈতিক দলের করণীয়টা কি? না, রাজনৈতিক দলের করণীয় বিষয়টা হচ্ছে কি, দেখুন দল তো কিছু করবে না, সরকার করবে। দলের তো কোনো দায়িত্ব নেই। যখন রাষ্ট্র ক্ষমতা যারা থাকেন ওটা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা এ ধরনের ঘটনাগুলো যেন না ঘটে, সেটা সরকার তো সরকারের কাজ করবে, কিন্তু একটা বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও তো ভাবনা আছে, আপনারা তো জনগণের জন্য। আমি আপনাকে একটা কথা বলি, নিঃসন্দেহে আমি বলি, আমাদের দলের মধ্যে অনেকে দেখা গেছে যে, আমি মব জাস্টিসের কথা বলছি না, বিভিন্ন ধরনের আপনার অপরাধ বা অপকর্ম হয়তো দেখা গেছে যে 10 আছে, সেটাকে বানিয়ে আপনার 80 বানানো হয়। আমার নামেও চাঁদা চাইতে গেছে, তো আপনার সেই মিষ্টির দোকানদার বললেন যে এই লোক চাঁদা চাইবে, এটা তো বিশ্বাস হয় না, সে আটকায় রাখছে। আটকায় রেখে আমাদের দলের লোকজনদেরকে খবর দিল, তো দেখার পরে দুইজন, একজন যুবলীগের একজন ছাত্রলীগের, মানে তাদের ফোন। আগে তো আমাদেরকে ধরে আপনার মনে করেন যে পুলিশ আর যুবলীগ ছাত্রলীগ আমাদের ফোন চেক করতো, তো আপনার 5ই আগস্টের পরে দেখা গেছে ওদের ফোন চেক করে দেখা গেল যে আপনার শেখ সাহেব এবং শেখ হাসিনার ছবি বা এই, এবং তাদের সংগঠনের কি পরিচয়, তাদের কমিটি, এগুলি দেখা গেছে। তো এগুলি হয় কি আপনার অন্যের ইমেজটাকে আপনার কি বলা, প্রশ্নবিদ্ধ করা, রেপুটেশন লস করা, এবং একটা এমন একটা অবস্থা তৈরি করা যে বিএনপি বোধ চাঁদাবাজ। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের দলের এ পর্যন্ত প্রায় 1500-র উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আর কোনোদিন নেওয়া হবে না, এবং তাদের সঙ্গে যাদের সংশ্লিষ্ট থাকবে তাদেরকেও দল থেকে আপনার বহিষ্কার করা হবে। এটা হলো, এই ব্যাপারে বিএনপি কঠোর থাকবে নিঃসন্দেহে। আমি আপনাকে পরবর্তী আরো আলোচনা শুনবো। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, অসংখ্য ধন্যবাদ। আমি একটু নাজমুল হক প্রধান আপনার কাছে আসতে চাই। যেটি তুষার বললেন এবং অন্যান্য সম্মানিত আলোচকরাও বললেন যে আসলে পুলিশের কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়তা আছে, সেই নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে এই মব জাস্টিস হচ্ছে। এর সাথে আমরা আবার দেখছি যে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, গণপিটুনি করে হত্যা বা শারীরিক মানসিকভাবে নির্যাতনের প্রসঙ্গ। কারণগুলো শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাদেরকে, আলোচক বৃন্দকে, সবাই বলেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা আসলেই গণতন্ত্র তো বিতর্কের জায়গা, ভিন্ন মতের জায়গা। আমি একটু ভিন্ন কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের গ্রামীণ একটা কথা আছে আর কি, আগের হালটা যে দিক দিয়ে যায় পিছনের হালগুলো ওই দিক দিয়েই যায়। মানে হোয়াট ইউ ইন্ডিকেটস, আমি বলছি যে এখানটা একটা বিশাল একটা আন্দোলন হয়ে গেছে, আমাদের হাজারের মতো শহীদ হয়ে গেছে, জি 20,000 মতো আহত হয়ে গেছে, অসংখ্য গৌরবের দিকে আন্দোলনটাই আছে, তাই না? এবং 3 দিন ধরে যতটুকু যেটা হওয়ার, 3 দিন পরে লোক ধৈর্য সহকারে একটা সরকার গঠনের দিকে লোক তাকিয়েছিল। দেখেন এটা কিন্তু মারাত্মক, মানে এরকম একটা আন্দোলন বিজয়ের পরে পাবলিক কিভাবে দেখেছে সেটাকে, এবং একটা সরকার গঠন করতে সময় দিয়েছে, এবং সেই 3 দিনে কিন্তু যা আবার হয়ে গেছে, কিছু হয় নাই কিন্তু। তারপর হলো কেন? আমি বলছি যে এই আগের হালটা গভর্নমেন্ট, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা আগের গভর্নমেন্টের বা আগের লিগের কোনো দায়িত্ব নেওয়ার কথা না। আমি সিম্পলি একটা বলি যে কেন বললাম কথাটা। দেখেন আমি বঙ্গবন্ধু বলি, বা একজন বঙ্গবন্ধু, একজন শেখ মুজিব বলতেই পারে, এটা মানুষের, গৌতম বুদ্ধের আমি মান সম্মান অপমান করলাম না ঠিক বললাম, এটা কিছু আসা যায় না। কিন্তু যেদিন বঙ্গভবনের ছবিটা, এটা সিদ্ধান্ত নিয়ে তুলে ফেলতে হবে ছবিটা। কি সিদ্ধান্ত নিয়ে? যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কোনো ছবি এন্টারটেইন করবো না, কারো ছবি রাখবো না, আমরা ব্যাস করে নামায় ফেলতে পারতো, না করে সরকারের সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত না নিয়ে বীরের মতো নামিয়ে ফেলে দেন না, ফেসবুকে পোস্ট দিয়ে দিল। হোয়াট ইট ইন্ডিকেটস? এই যে মবক্রেসি, তাই না, যে শক্তি করে দেখাই দিলাম, করে ফেললাম। আপনি দেখেন এরপরে এই যে আমাদের আন্দোলনের যে গৌরবের দিক, কালিমালিপ্ত কিভাবে হলো আপনি এরপরে দেখেন। এরপরে আসেন আপনি এখানটায় জেপির ইতে, এরপরে আসেন আপনি এই যে বুলডোজ হলো, 6 মাস পরে যে বুলডোজিং হলো, এগুলো কালিমালিপ্ত করা, আন্দোলনের যে গৌরবের জায়গাটাকে নষ্ট করে দেওয়া, ম্লান করে দেওয়া। এই যে ধারাটা, এই ধারার কারণে কিন্তু আজকে আমি ব্লেম করতে পারি পুলিশকে, ওইটা পুলিশ, নো, এটা সাইকের মধ্যে এটা হয়ে গেছে মানুষের, যে এগুলি করলে তো অসুবিধা নেই কোনো। আমি বলছি 3 জন লোক ধরবে কেন এখানটায়?
যে মব ওখানটায় গেছে, ভিডিও হচ্ছে, দেখতে, তাই না? হোয়াই রাত্রে গেল তারা? এবং এই যে রাত্রে যাওয়া, এই যে রাত্রে বাসা যাওয়া, সে ক্রিমিনাল সে ধরছে, হ্যাঁ, রাত্রে বাসায় গিয়ে মব মুভ করে দেওয়া, এটা কি? আইন শৃঙ্খলা কাজ করবে কেন? পুলিশ কখনো কাজ করে না। যখন পুলিশ দেখে যে প্রাইভেট কোনো বাহিনী মুভ করে, তখন পুলিশরা কাজ করে না। আমরা দেখছি, এর সাথে শাসনও দেখছি, পাকিস্তান আমলেও দেখছি আমরা, তাই না? যখন পুলিশ তখনই সাইলেন্ট হয়ে যায়, যখন দেখে যে না, আমার উপর তো অন্য জিনিস আসছে এই জায়গায়। তো সো এই যে পুলিশ তো কোথাও কোথাও নিজেরা নিরাপত্তা ঝুঁকিতে আছে, থাকা তো ওই কারণে, এই গভর্নমেন্টও যে কারণে গভর্নমেন্টও হেলমেট বাহিনী করে। আজকে এটা তো পরিষ্কার, সরকার, প্রতিটা সরকার শেখ হাসিনা শুধু পুলিশের উপর নির্ভর করে নাই, হেলমেট বাহিনী করে, সে হেলমেট বাহিনী দিয়ে বিভিন্ন সময় ত্রাস করছে। এটা আমরা দেখেছি। এবং ঢাকা কলেজে যখন আন্দোলন বিজয়ের ঢাকা কলেজ যখন বেরোলো, পুলিশের সেই কি বলা যায় যে তার জ্যাকেট ট্যাকেট সবকিছুই বের হয়ে গেল, হেলমেট থেকে শুরু করে এভরিথিং, তাই না? আমি বলছি যে এটা পুলিশ তখনই স্বাধীনভাবে কাজ করবে যদি পুলিশ অন্য কোনো মাতবরি দ্বারা যদি ভীত না হয়। এখানটা হচ্ছে সেখানটায় ফলে পুলিশ অসহায়, স্টিল আনডান পুলিশ। আগের সরকার যেভাবে পুলিশকে চালিয়েছে, বর্তমান আন্তর্জাতিক সরকার মনে করে এইভাবে আমাকে চালাতে হবে। নো, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে তাহলে আমার ধারণা এই যে মবক্রেসি চলতেছে, এটা গভর্নমেন্টকে বুঝতে পারেন তখন সরকারকে যে ইট ইজ মবক্রেসি, উচ্ছৃঙ্খল জনতার শাসন, সব কেন্দ্র থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত। আপনি জানেন দিনে দুপুরে পঞ্চগড়ে একটা পার্টি, আমিও নাম নিচ্ছি না, আমার প্রেজেন্সে একটা লোককে ধরে, ব্যবসাকে ধরে টাকার মাঠ ধরে টাকা নিয়ে নিল। আমি এর 2 দিন পরে প্রতিবাদ সমাবেশ করলাম। এই ঘটনা ফলাফল পাওয়া গেল, হ্যাঁ, কোন প্রতিবাদ ফলাফল সবাই একটু সতর্ক হইলো যে না, এটা করা যাবে না, এটা একটু সেম লজ্জিত হইলো। এই তো ঘটনা। নোবডি কেয়ারস। জি, আমরা আরো আলোচনা শুনবো নাজমুল হক প্রধান। অসংখ্য ধন্যবাদ। আমিরুল মোমিনিন মানিক আসতে চাই, যেটি আমাদের নাজমুল হক প্রধান ভাই বললেন যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সাথে তিনি আরো যুক্ত করলেন যে যারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এই মবক্রেসির সাথে কেউ যদি অতি উৎসাহ বা উশৃঙ্খলার জায়গা থেকে যুক্ত হয়, এটি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মধ্যে যখন এই ধরনের আচরণের লক্ষ্য করা যায়, তখন যারা উশৃঙ্খল অথবা ব্যক্তি উদ্দেশ্য যারা প্রভাবিত হয়, তারা তো এই পথেই হাঁটবে। শুনতে চাই। অনেক ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক বৃন্দ। প্রথমে আমি আপত্তি জানাতে চাই যে মব জাস্টিস, আমি তো এটাকে জাস্টিস বলতে পারি না, এটা একটা শব্দ সংস্কৃতির ছোবল। আমি মবকে কি জাস্টিস বলতে পারবো? মানে জাস্টিসকেই তো তাহলে অপমানিত করা হচ্ছে, তাই না? আমরা বলছি যে এটা আমাদের এখানে কিছুদিন আগে গণধর্ষণ বলা হতো। গণধর্ষণ কখনোই ধর্ষণের সঙ্গে গণ শব্দটা যায় না। গণ অভ্যুত্থান, গণজাগরণ, গণজোয়ার সবসময় ইতিবাচক, কিন্তু আমরা গণধর্ষণ বলেছি। এখন আমরা কিছু সংখ্যক সাংবাদিক যখন লেখা শুরু করলাম যে এটা হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ, গণধর্ষণ বলা যাবে না, এখন দেখুন এটাকে সবাই সংঘবদ্ধ ধর্ষণ বলছে। সুতরাং আমরা মবকে কখনোই জাস্টিস বলবো না। এখন দেখুন 5ই আগস্ট গণ অভ্যুত্থান হবার পর 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিল, এরপরই তো একটা পরিকল্পনা করা দরকার ছিল। পুলিশ বাহিনীটাকে ঢেলে সাজাবার দরকার ছিল। যে বাহিনী ছাত্র জনতার মুখোমুখি হয়ে যুদ্ধ ঘোষণা করেছে প্রত্যেকটা জায়গায়, ঢাকা শহরের অধিকাংশ থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাহিনীকে, সেই থানাগুলোকে ধুয়ে মুছে সাফ করে আবার তাদেরকে বসিয়ে দিলেন। এখানে 3টা কাজ হলো। একটা হচ্ছে যে তাদের পুরোপুরি নৈতিক সাহস হারিয়ে গেল। একটা বাহিনীর মূল সম্পদ কি? নৈতিক সাহস। আজকে মিয়ানমারের সরকারি বাহিনী তারা বিদ্রোহীদের সঙ্গে পারছে না কেন? কারণ নৈতিকতা হারিয়েছে। তো আমাদের পুলিশ তো নৈতিকতা হারিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। সেই পুলিশকে এভাবেই আপনি রেস্টোর করবেন? এটা কি বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? ছিল না। এখানে তো এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ। নতুন করে বাহিনী তৈরি করা দরকার ছিল। প্রয়োজনে বিপ্লবী গার্ড বাহিনী তারা করত। আপনি সেই পুলিশকে আপনি সেটি আপনার অবশ্যই একটা প্রস্তাব, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার না। সময় কিন্তু পুলিশের সবাই তার অভিযুক্ত না। সবাই অভিযুক্ত না হলেও মোটা দাগে যখন অধিকাংশ অভিযুক্তের মধ্যে পড়ে যায়, তখন এটা তো আক্রান্ত হয়। একটা বাহিনী কখন দোষে দুষ্ট হয়? যখন এর অধিকাংশ সদস্য অপরাধ প্রবণতাতে জড়িয়ে যায়। পুলিশ তো সেক্ষেত্রে তাই। কিন্তু পুলিশ তো বলছে তারা তাদের আগের অবস্থা পুনরুদ্ধার করার জন্য অনেক ব্যবস্থা নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, চেষ্টা করছে। না 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 না, এটা তাদের বক্তব্য। তারা তো সংস্কারকেই মেনে নিতে পারছে না। আমি এখানে আরেকটা কথা বলি যে দুদণ্ডমানতা। এই পুলিশ কি করছে জানেন? একদম আমি ভেতরের কথা বলি, এই পুলিশ অপেক্ষা করছে যে কোন রাজনৈতিক সরকার আসলে সেইখানে তারা ভিড়বে। তাতে পুলিশের কি লাভ? ধরো রাজনৈতিক সরকার আসলো, তাতে পুলিশের কি লাভ? সরকারকে স্ট্যান্ড করছে না, কারণ জানে ডিসেম্বর শেষ, ডিসেম্বর এলে শেষ, আমি কেন শক্ত অবস্থান নেব? ফলে যা হবার তাই হয়েছে, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। বেশটা সময় মেহেদর পাটুরি আসতে চাই, যেখানে আমাদের আমিরুল মোমিনিন মানিক ভাই শেষ করলেন যে পুলিশ কি কোনো নতুন বাস্তবতার অপেক্ষা করছে? বিশেষ করে তিনি বললেন যে কোনো নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে কিনা পুলিশ।
সবাই একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করে, কারণ নির্বাচিত সরকারের একটা 5 বছর টার্ম থাকে, আর অন্তর্বর্তী সরকারের টার্মটা 1 বছর, 2 বছর, 6 মাস, 3 মাস, 3 বছর হতে পারে। তো নির্দিষ্ট কোনো মেয়াদ না থাকার কারণে ন্যাচারালি ব্যুরোক্রেসি, পুলিশ সকলেই এ বিষয়ে সতর্ক থাকে। কারণ আজকে আমি অন্তর্বর্তী সরকারের নির্দেশ শুনে একটা কাজ করব, 1 বছর পর একটা গভর্নমেন্ট এসে আমাকে সাসপেন্ড করবে, আপনি কেন ইলিগাল কাজটা করলেন। এটা খুব কমন ফেনোমেনা। দেখুন, পুলিশের মরাল ভেঙে গেছে, এটা সত্য। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন বাইডেন পুলিশ পরাজিত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ পরাজিত, আনসার বিডিবির একাংশ পরাজিত। শুধুমাত্র সেনাবাহিনী আগে থেকেই গুলি করা বন্ধ করে দিয়েছে, সেনাবাহিনীর সাথে একটা সংযোগ হয়ে গেছে আন্দোলনকারীর। ওই পরাজিত শক্তি ফিরে আসবে, এটার সম্ভাবনা আমি অন্তত নিয়ার ফিউচারে দেখি না। ক্ষমতায় আসা বলছি। তো তখন 5 তারিখের পরে কি উদ্দেশ্য ছিল? 5 তারিখের পরে একমাত্র লক্ষ্য ছিল দেশটা গড়া। তখন আর শেখ হাসিনা আওয়ামী লীগ খুব একটা ফ্যাক্টর না, কিন্তু ওই শেখ হাসিনা আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়েই কিন্তু অনেকদিন দেশটা চলেছে। 5, 6, 7, 8, 4 দিন দেশে, 3 দিন দেশে কোনো সরকার ছিল না। এই 3 দিন দেশে যে ঘটনাগুলো হয়েছে, এগুলো দায় কে নেবে? কেন এমার্জেন্সি দেওয়া হলো না? এই ধরনের সমস্ত পরিস্থিতিতে এরকম ঘটনার পরে এমার্জেন্সি দেওয়া হয় সারা পৃথিবীতেই, কারণ এমার্জেন্সি ছাড়া আপনি দেশ তখন সামাল দিতে পারবেন না, দেওয়া হয়নি। এবং এর ফলে যেটা ঘটেছে, ওই 3 দিন 4 দিন ন্যাচারালি পরাজিত শক্তি পুলিশের ওপর টর্চারও হয়েছে, হওয়াটাই স্বাভাবিক, খুব নর্মাল। তো আপনি যখন ইউনিফর্ম পরে গানরত অবস্থায় টর্চার হবেন, হিউমিলিয়েট হবেন, হ্যারাস হবেন, আপনার মরাল নষ্ট হয়ে যাবে। এখন তাদের মধ্যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু একজন কনস্টেবল গুলি করেছে, আপনি তাকে কিভাবে রেসপন্সিবল করবেন? তাকে তো এসপি বলেছে, তাকে তো ওসি বলেছে, এসপি নির্দেশ দিয়েছে, তাকে ডিআইজি বলেছে। পুলিশ এবং আর্মিতে চেইন অফ কমান্ড বলে একটা শব্দ আছে, সেখানে তো চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এই শব্দটা খুব কঠিন শব্দ। হ্যাঁ, এর মধ্যে অনেকে তাত্ত্বিকভাবে বলতে পারি যে ইললিগাল অর্ডার আপনি কেন ফলো করবেন, এরকম কঠিন বিষয়। ইললিগাল অর্ডার আমি কেন ফলো করব, এই না করে আমি সাসপেন্ডেড হব, আমি কোর্ট মার্শাল হব, আমাকে তখন জেলে নিয়ে যাবে, এটা এত সহজ বিষয় না। তো সেই ক্ষেত্রে যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, কিন্তু ওই প্রশ্নে পুলিশ তো অ্যাজ এ বাহিনী গণঅভ্যুত্থানের আন্দোলন বা যে চেতনার প্রতি সে তো সমর্থন রাখতে পারতো, সরকারের যেই অবৈধ বা অন্যায় আদেশের প্রতি তো সে চ্যালেঞ্জ করতে পারতো। ফ্যাক্ট রিমেইন, এই 2-3 লক্ষ পুলিশ বাদ দিয়ে আমরা দেশ চালাতে পারছি না। ফ্যাক্ট রিমেইন, আমরা ইমিডিয়েটলি একটা বিপ্লবী পুলিশ করতে পারবো না, এটা হয় না। তাহলে পুলিশে দ্বন্দ্ব হবে, ওই যে রক্ষী বাহিনীর সাথে যেমন আর্মিদের দ্বন্দ্ব হয়েছিল, যেটা আলটিমেটলি বঙ্গবন্ধুর হত্যায় গিয়ে সমাপ্তি ঘটেছে, এরকম ঘটনা ঘটে যাবে। তো সেক্ষেত্রে পুলিশকে মোটিভেট করা উচিত ছিল ডেফিনেটলি। ব্রিগেডিয়ার সাখাওয়াত ছিলেন, ওনার কথাবার্তা একটা ছোট্ট ভুলের কারণে ওনাকে সরিয়ে দেওয়া হলো। উনি যেভাবে মোটিভেট করতে পারতেন, আমার ব্যক্তিগত অভিমত, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ, দক্ষ আর্মি অফিসার, কিন্তু তার কথাবার্তায় পুলিশকে মোটিভেশন করার মতো আমি স্ট্রেংথ দেখি না, বা ওনার এফোর্টও দেখি না। আপনি মোটিভেট না করে এই পুলিশকে চালাতে পারেন না। আবার এই প্রসঙ্গে একটা অভিযোগ আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে অভিযোগটা এরকম, তিনি পারছেন না নাকি করছেন না? না, করছেন না এটা আমি বলবো না, কারণ উনি এত বড় পদে ছিলেন, অভিযোগ আছে এই কারণে। ব্রিগেডিয়ার যে উনি করবেন না কেন? উনি না করলে তো ওনারই ইয়া হবে, যেটা লেফটেন্যান্ট জেনারেল, সরি আরো বড় পদ। সো প্র্যাকটিক্যালি আমি অনুভব করি পুলিশের চিহ্নিত লোকজন চিহ্নিত হয়েই গেছে, অলমোস্ট এভিডেন্সও কালেক্ট হয়ে গেছে, তাদের বিরুদ্ধে ফোন কল আছে, তাদের সিসি ক্যামেরা ফুটেজ আছে, তাদের সরাসরি ছবি আছে। এখন বাকি যারা আছে তাদেরকে মোটিভেট করে তাদেরকে, তারা যদি আশা করে থাকে আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, আমি পুলিশের অনেকের সাথে কথা বলেছি, তারা এরকম কোনো আশা করে না। তাহলে তাদের জন্য তারা কিসের অপেক্ষা করছে? তারা কোনো অপেক্ষা করছে না। তারা যেটা চাচ্ছে, একটা হচ্ছে তারা অনেকেই বিচার চাচ্ছে, যে 5, 6, 7 তারিখে যেটা ঘটেছে এটার একটা মামলা বিচার হোক, সেটা কত বাস্তবসম্মত আমরা জানি না। আরেকটা হচ্ছে তারা সম্মান চাচ্ছে। বিশেষ করে দিচ্ছি, কেউ তো চাকরিতে থেকে অসম্মানিত হতে চায় না, তারা অসম্মানিত হচ্ছে পদে পদে। এই অসম্মানিত থেকে তাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। পুলিশের কাজ কিন্তু আর্মি দিয়ে হবে না। আমরা যেহেতু রাজনীতি করেছি মাঠে, আমরা জানি আপনি পুরো বাংলাদেশে আর্মি ছড়িয়ে দিলেও ক্রাইম কন্ট্রোল করতে পারবেন না। পুলিশের জার্নালিস্টদের সাথে ইয়া থাকে, পুলিশদের লোকাল সোর্স থাকে, পুলিশ জানে কোন গলি, কোন গ্রাম, কোন চোর, কোন সিসকে চোর। সেই জন্য পুলিশ লাগবে, পুলিশকে মোটিভেট করতে হবে। সমাধান কি? সমাধান পুলিশকে মোটিভেট করতে হবে। পাশাপাশি অবশ্যই প্রচুর নতুন পুলিশকে আমরা, আপনি কাউন্সিলিং করলেন, সেটাকে মোটিভেশন দিলেন, কিন্তু এই মবক্রেসি বন্ধ করার জন্য আর কি প্রয়োজন? অবশ্যই মবক্রেসির জন্য প্রথম যেটা দরকার, একটা তন্ত্র। সংবিধান তো একটা তন্ত্র। সংবিধান আমরা কেন রাখি? যে সরকার সীমাবদ্ধ হবে। পৃথিবীর সকল দেশেই যুদ্ধের পরে, বিপ্লবের পরে এই ধরনের মবক্রেসি হতেই পারে। কম্বোডিয়াতে খেমানুজরা যাতা অত্যাচার করেছে, কমিউনিস্টরা বিদেশি ওষুধ খাওয়ার জন্য একজনকে মেরে ফেলেছে, এমন ঘটনা ঘটেছিল। আফগানিস্তানের পরে তালেবানরা করেছে। জাপানের মতো এত সভ্য জাতি, তারা সাংহাইকে রেপ করেছে। যুদ্ধ পরবর্তী অবস্থায় সব দেশেই মপতন্ত্র চলে। তখন কি করতে হবে? ওই যে এমার্জেন্সি দেওয়া উচিত ছিল, ওই যে সংবিধানটাকে বাস্তবায়ন করা উচিত ছিল, ওই যেটা কাঠামো করে ফেলা উচিত ছিল, কুইক
সেই কাঠামোটা করতে সরকার অত্যন্ত গড়িমসি করেছে। এখানে আমরা আরেকটা দেখি বেশ সাময়িকবাদী অফলাইন এবং অনলাইন বিদেশ থেকে মবক্রেসিকে উৎসাহ দেওয়া, নানাভাবে খেপিয়ে তোলা, ইন্ধন দেওয়া, এই প্রসঙ্গগুলো আছে, সরকার কি করতে পারে? না, সবাই তো উৎসাহ দিতে চাবেই, ঘোলা পানিতে অনেকেই মাছকে, সরকার মানেই তো যে এগুলো থেকে নেগেট করবে। এই নেগেট করার জন্য সরকারের উচিত ছিল একটা ঐক্যমত, একটা প্ল্যাটফর্ম, একটা সকলকে কাছে টানা, সেটা তো আমরা শুনছি সরকারের সেটি দেশটা তৈরি করা। আমি শেষ করে দিচ্ছি এক লাইনে, এই সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু এই মপতন্ত্রের কারণে সাফল্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা খারাপ হচ্ছে, যেহেতু এই সরকারের ব্যাকড বাই স্টুডেন্ট, নাগরিক কমিটির ছাত্র যারা আছে তারাই এই সরকার গঠন করেছে, এই সরকারের খারাপ কাজগুলোর অটোমেটিক দায় তাদের উপর চলে আসবে। এবং তারা যখন কয়েকদিন পরে ভোট করতে যাবে তাদেরকে এই প্রশ্নগুলো শুনতে হবে, তাদের কোনো ফল্ট নেই, বা তাদেরকে এই প্রশ্নগুলো শুনতে হচ্ছে। এটার জন্য এই সরকারকে সতর্ক হতে হবে। এবং আমি মনে করি জাগো নাগরিক কমিটিরও নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য কথা বলা উচিত, কাজ করা উচিত। এবং এই মুহূর্তে আসলে সমন্বয় পরিচয় দিয়ে কেউ অন্যায় করলে, অবিচার করলে অথবা আইন বহির্ভূত কোনো কাজ করলে সেই দায় নাগরিক কমিটি অথবা জাতীয় নাগরিক পার্টি আসে না। কিন্তু সাধারণ মানুষ এটাকে কিভাবে মোকাবেলা করবে? আপনি তো অসংখ্য তীর এবং বন্দুকের গুলি অসংখ্য মেরে দিয়েছেন, হ্যাঁ, গুলিগুলো কোথায় কোথায় লাগবে আপনি জানতেন না, সেগুলো এখন দিক বিদিক কারো না কারো গায়ে লাগবে। দায়গুলো অবশ্যই নাগরিক পার্টির উপর আসবে না, কিন্তু দায় তো একেবারে এড়াতেও পারবে না। এই দায় এড়ানো তো কঠিন। যারা ভিকটিম হচ্ছে তারা প্রত্যেকেই খুঁজবে, হয় সরকার, নয় ছাত্র, নয় পুলিশ, অথবা পুলিশের নিষ্ক্রিয়তা, কোথাও না কোথাও দায়টা আসবে। আমি শেষ করে দিচ্ছি, অবশ্যই দেশে এখন একটা কাঠামো তৈরি করতে হবে। ধন্যবাদ। আমরা একটু সময় পাচ্ছি, আমি একটু আমিরুল মোমিন একটু শুনতে চাই, এই প্রসঙ্গে কিছু যুক্তি করতে চান কিনা, যে পুলিশের নিষ্ক্রিয়তার প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, নাকি ব্যবস্থার পরও এটা হচ্ছে না, এর পিছনে চাওয়া না চাওয়ার প্রসঙ্গ? একটা বিষয় আসলো যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ওনার ব্যাপারে আসলো। আসলে সক্ষমতার সীমাবদ্ধতা বলে একটা কথা আছে। আমি যেটা পারবো, কতটুকু পারবো, এটা আমার উপর একটা সক্ষমতার আছে, তাই না? তো উনার যতটুকু সক্ষমতা ঢেলে দিয়েও যদি না পারেন, তাহলে উনার উচিত যে তাহলে অন্য কাউকে সুযোগ দেয়া। কারণ উনি হয়তো পারছেন না, উনি যদি না পারেন, জনগণ যদি কষ্ট ভোগ করে বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে, যেমন সাতকানিয়াতে দুজনকে মেরে ফেলা হয়েছে, ডাকাত বলে ইরানের দুইজন নাগরিককে হেনস্থা করা হয়েছে। হ্যাঁ, হেনস্থা করা হয়েছে, অহরহ হচ্ছে। বহির্বিশ্বে আমাদের অবস্থা খুব দোদুল্যমান হয়ে যাবে। এখন ধরুন এখানে যদি হামলা হয়, আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি লাগে এখানে বাহিনী আসতে, তাহলে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক হয়ে গেছে সেটা তো স্পষ্ট হয়ে যায়। এবং শিক্ষার্থীরা বলছে যে আমাদের পুলিশ এখন কোনো কোনো ক্ষেত্রে বাংলা সিনেমার মতো ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ ঘটনা ঘটার পরে তারা আসছেন যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এখন এই বাস্তবতা দিয়ে কি হবে? হ্যাঁ, এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে যে জনগণেরও একটা সচেতনতার বিষয় আছে। দেখুন, এখন ওই যে মবটা হয়েছে গুলশানে, আশেপাশে জনগণ ছিল না? ছিল। ভাই, জনগণ তো ভয় আছে যে কিছু বললে তাকে আক্রমণ করে কি না। না, জনসচেতনতার বিষয়টা কি, যে এখানে তো আরো কিছু জনগণ গিয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে আছে। একটা ঘটনা ঘটছে, কেউ তো প্রতিবাদ করছে না, কারণ এখানে ভয় বিরাজ করছে। প্রতিবাদ করতে গেলে আমাকে আবার ফ্যাসিবাদী ট্যাগ দিয়ে দেওয়া হবে। এখন এই ভয়টা দূর করবে কে? এই ভয়টা দূর করতে হবে, এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু দায়িত্ব আছে। অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে যে তারা তাদের কর্মী বাহিনীকে যদি সচেতন করে, যে এইখানে যেমন অভিযোগ উঠেছে একটা রাজনৈতিক দলের কর্মীরা এখানে যুক্ত আছেন, এভাবে আরেকটা রাজনৈতিক দলের কর্মীদের উপর আরো অভিযোগ আসতে পারে। রাজনৈতিক দলগুলো যদি সচেতন থাকে, সামাজিক সংগঠনগুলো কিন্তু অনুপ্রাণিত হয়। তো সুতরাং এভাবেই তো আমাদেরকে বন্ধ করতে হবে, তাই না? সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন সাথে আমরা শুরুর দিকে তো মব ভয়ঙ্কর সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা আমরা করেছি। যে প্রশ্নটি রেখে যাওয়া সরোয়ার তুষার আপনার কাছে, যে এই সেকেন্ড রিপাবলিক বলতে আসলে আপনারা কি বোঝাতে চান, সেটা একটু আজকে স্পষ্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের বাস্তবতা হয়তো একটা নতুন কথা, কিন্তু পৃথিবীতে এরকম অনেক নজির আছে। এখন একটা নতুন কথা এসেছে, রাজনীতিতে একটা নতুন দাবি এসেছে। আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো যাদের লম্বা সময় ধরে রাজনীতি করার অভিজ্ঞতা আছে, তারা আগে বুঝতে চাইবেন আমাদের বক্তব্যটা কি, পড়তে চাইবেন, জানতে চাইবেন আমাদের কাছে। এটা তো এমন না যে জানতে চাইলে জানতে পারবে না, কিন্তু আমরা একটা ষড়যন্ত্রমূলক ভাষা দেখেছি এবং নাকচ করার, খারিজ করা টাইপের। যেমন ধরুন একজন খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি বলেছেন নতুন রাজনৈতিক দল এসেছে, আপনারা কিন্তু সাবধান থাকবেন। এটা তো আশা করা যায় না যে এটা কোনো ল্যাঙ্গুয়েজ হবে। তিনি বলেছেন যে তিনি বুঝতে পারেননি, বুঝতে পারেননি, অ্যাবসলিউটলি ফাইন, আপনি বলতে পারেন, কিন্তু আপনারা সাবধান থাকবেন, নতুন দল এসেছে। এটা আমি নিজের কানে শোনা এবং দেখা, ফলে এটা আমি আমার কাছে এটা একটু অবাক লেগেছে। কিংবা আরেকজন বলেছেন যে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, নির্বাচনকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো পিছিয়ে দেওয়ার। এগুলো কনস্পিরেসি এবং পলিটিক্স দুটো আলাদা জিনিস হওয়া উচিত আমি মনে করি, বিশেষত যারা দায়িত্বশীল এবং যারা যাদের রাজনীতি করার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমরা তো ধরুন সেদিনের
ছেলে পেলে, কিন্তু যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন তাদের ভাষা তো একটু আরেকটু দায়িত্বশীল হবে। এনিওয়ে, সেকেন্ড রিপাবলিক খুব মানে এমন না যে এটাকে একেবারে খুব মহাভারত অশুদ্ধ করে ফেলা হচ্ছে কিংবা এমন কিছু করা হচ্ছে যেটা করলে পরে বাংলাদেশ উলটপালট হয়ে যাবে, বাংলাদেশের যে মর্মশ্বাস বা এসেন্স, বাংলাদেশ যার উপর দাঁড়িয়ে আছে যে সমস্ত ভিত্তির উপর, সেটা একেবারে উল্টে যাবে, এরকম কোনো কিছু না। আপনি দেখেছেন যে এইবার কিন্তু অভিযোগ আছে যে আপনারা এই বিভাজনটাই চাচ্ছেন, যে দেশের মধ্যে দেশ। না না, এটা কাদের অভিযোগ? এই অভিযোগের ভিত্তি কি? সাধারণ মানুষের অভিযোগ, তারা বলছে এটা বুঝতে পারছে না। আমি কোনো সাধারণ মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনি নাই। না, গণমাধ্যমে অনেকে বলছেন, তার রেফারেন্স দিয়ে আমি বলছি। না, আমি রাজনীতিবিদদের কাছ থেকে এটা শুনছি। আমি যেটা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের আগে এবং পরে তরুণরা দেয়ালে লিখেছে বাংলাদেশ 2, এবং তারা বলেছে স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এই যে কথাটা, এই যে অ্যাসপিরেশনটা, এটাকে আমরা বলতে চাইছি সেকেন্ড রিপাবলিক। এর মানে আমাদের এর আগে সকল কিছু ব্যর্থ, সকল কিছু আমরা নাকচ করে দিয়েছি, মোটেও সেরকম না। বরং আমরা বলার চেষ্টা করেছি যে সকল কারণে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলনগুলো, মানে বড় বড় হিস্টোরিক্যাল মোমেন্টগুলো, 52 বলেন, 71 বলেন, 90 বলেন, এই যে মুহূর্তগুলো যে সকল কারণে আমাদের এখানে এসেছে, তার কতগুলো অ্যাসপিরেশনস ছিল, এগুলো আসলে পরিপূর্ণভাবে মিট আপ করা যায় না। যেমন আমি 90-এর আগে 3 জোটের রূপরেখা ছিল, ওই সংসদ নির্বাচন হবে, এটা বাদে আর কোনোটাই আসলে দাবি পূরণ হয় নাই। সংসদ নির্বাচনটা আমরা নিয়মিত করতে পারি নাই। আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচিত সরকারের আসে, তারপর তারাই অনির্বাচিত সরকার হিসেবে থেকে যায়। আওয়ামী লীগ এটার একটা চূড়ান্ত রূপ দেখালো। তো এইটা কেন হয়? আমাদের তো একটা 3 জোটের রূপরেখায় তো বলা হয়েছিল একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, হয় নাই কেন? 96-এর 15ই ফেব্রুয়ারিতে এরকম একটা নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ, যে নির্বাচনের বিরুদ্ধে আবার ওই অন্য দলগুলোকে আন্দোলন করতে হয়েছে। এই সমস্ত ইস্যু আছে। ফলে আমরা বলেছি যে একটা রাষ্ট্রের সংস্কার করতে হবে, যেটা এখন সরকার বিভিন্ন কমিশনস করছে, এবং আমরা বলেছি যে এই সংবিধান এটা অগণতান্ত্রিক এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। ফলে আপনাকে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে। সেটা কি সংস্কার, সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন? সংস্কার হোক, পুনর্লিখন হোক, সেটা ঐক্যমত্যের ভিত্তিতে হবে। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে আপনি এটা করার পদ্ধতিটা কি? না, কিন্তু আপনাদের এই প্রস্তাবের সাথে বড় বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দল তো একমতই না। না, সেটা তো তাদের রাজনৈতিক অবস্থান, তারা একমত হচ্ছে না। কিন্তু আমি মনে করি যে একটা হলো মাঠে দ্বিমত হওয়া, একটা হলো টেবিল টকে বসে বলা যে এটা এই কারণে সম্ভব না। যেমন ধরুন বিএনপি যদি সংস্কারেও যদি বিএনপির মানে রিজার্ভেশন থাকে, তাহলে 62 দফা সংস্কার প্রস্তাব তারা সংবিধানে দিল কেন? মানে তারাও সংস্কার চায় আসলে, মানে সংবিধান সংস্কার কমিশনে তারা তো 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকে 69 দফা দিয়েছি। এখন সেগুলো নিয়ে একটা জুলাই চার্টারের কথা হচ্ছে। এখন আমরা বলেছি এই জুলাই চার্টারটা আপনি গণপরিষদ বিতর্কের ভিত্তি করেন, এটাকে পাঠান, কারণ এজেন্ডাগুলো ঠিক করে দেবে জুলাই চার্টার, যে আমরা 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলবো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিক করবে 70 অনুচ্ছেদের প্রশ্নে অ্যাসেম্বলির অবস্থান কি। কিন্তু এটা নিয়ে কথা বলবো আমরা, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার হবে নাকি পরপর 2 বার হবে, এটা নিয়ে আমরা কথা বলবো। ডিবেটগুলো কি কি বিষয়, না বিএনপি যদি বলে তার 31 দফা এই সমস্ত ব্যাপারগুলো তো আছে। আমি সেটা মনে করি না। দেখুন, এখানে আপনি মনে করছেন সেখানে ঘাটতি আছে? না, আমি বলি কি কি কারণে 31 দফা সংস্কারের ভিত্তি হতে পারে না, এটা আমাকে একটু বলার সুযোগ দিবেন। 1 নম্বর কথা হচ্ছে, সংস্কার এখন বাংলাদেশের একটা ন্যাশনাল এজেন্ডা, এটা কোনো দলীয় এজেন্ডা না। তাহলে একটা নির্বাচিত সরকার, সে হবে একটা রাজনৈতিক সরকার এবং একটা দলীয় সরকার। সেই সরকার তার এজেন্ডা 31 দফা সেটা সে বাস্তবায়ন করবে, এটা সে করতেই পারে। কিন্তু যখন কিনা একটা ন্যাশনাল এজেন্ডা আছে, সেটা আপনি বাস্তবায়ন করার পদ্ধতিগুলো কি? রাষ্ট্র সংস্কার যে আরো 31 দফার বাইরেও তো অনেক এজেন্ডা আছে, সবগুলো কি ফেল না? কোনোটা কি করতে হবে না? তাহলে এটা কি প্রক্রিয়া আপনি করবেন, এটা নিয়ে তো আলোচনা হতে হবে। পাশাপাশি হচ্ছে 31 দফার আরেকটা বড় সমস্যা হচ্ছে, এই 31 দফা তো আসলে ওই আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের সময় করা, এবং যেখানে অন্যান্য ছোট দল তাদের সাথে যুগপদে যারা ছিল তাদের সাথে মিলে এটা করা। না, তার মানে আপনি বলছেন যেটা আওয়ামী লীগের সাথে আলোচনা করে করা? না, আমি সেটা বলি না। আমি বলেছি এটা আওয়ামী লীগ আমলে করা, এবং আওয়ামী লীগের সময় অন্যান্য দল তাদের সাথে যারা জোটে ছিল বিএনপির সাথে। আমি বাই দ্য ওয়ে বলি যে আমি কিন্তু ওই যুগপৎ আন্দোলনের একজন সঙ্গী, বিএনপি করি নাই, কিন্তু আমি যুগপৎ আন্দোলনে ছিলাম। ফলে আমি জানি এটা কিভাবে হয়েছে, পুরো হিস্ট্রিটা আমার সামনে অন্তত এখন আমার মেমোরিতে পরিষ্কার আছে। এখন ওখানে অনেকগুলো কমিশন গঠনের ওয়াদা করা আছে, ঠিক আছে? এই সরকারই অন্তত 10-11টা কমিশন করে ফেলেছে, মানে করছে। তাহলে আপনি কি কারণে আমরা আবার নির্বাচিত সরকার অধীনে ওই কমিশনগুলোর করতে হবে কেন, এখন যদি আমার করার সুযোগ থাকে? আর এই সরকার যদি ন্যূনতম সংস্কার না করে, তাহলে এই সরকারের লেজিটিমেসি কি? সে যে 1.5 বছর থাকলো, তাহলে তো সে যদি নির্বাচন আয়োজনের সরকার হতো, তাহলে 3 মাসের মধ্যে তার নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত ছিল। এখন যদি আপনি যদি আগে সংস্কার করতে না দেন এবং সে থাকলো 1.5 বছর, তাহলে তো সে তো একটা অবৈধ সরকার হবে। পরে এই অবৈধ সরকারের বিচার হতে হবে কোনো এক সময় বাংলাদেশে। এই দায় কার? কোনটার দায়? এই যে আপনি বলছেন যে সরকারকে সংস্কারের প্রশ্নে সময় না দেওয়া, কিংবা যতটুকু সময় সে ক্ষমতা থাকে এর মধ্যে ন্যূনতম সংস্কার যদি না হয় এবং জনগণের প্রভাব বিস্তার না করে, নির্বাচন চাওয়া ভালো, নির্বাচন আমরাও চাই, কিন্তু এমন যেন হওয়া না উচিত যে আমরা একটা মানে হুজুগের মধ্যে আছি নির্বাচনের নামে। যেমন ধরুন এটা আমাকে শেষ করতে দেবেন, বিসিএস প্রশাসন ভবনে কি যেন একটা বিস্ফোরণ টাইপের হয়েছে, তো বিএনপি তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে এই যে দেখুন নাশকতা হয়েছে, বোমা হামলা হয়েছে, সুতরাং নির্বাচন দরকার। তাহলে আমার যদি সবকিছু আগে একটা ফ্রেম থাকে যে আমি এটাই বলবো, ঘটনা যাই হোক, পরে দেখা গেল যে ওটার জন্য তারা উইথড্র করেছে, তারা এটা মানে তারা বলেছে যে এটা আমরা মানে আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। বিএনপি তরফ থেকে বলা হচ্ছে লেবুর হালি 200 টাকা, দাম বেশি।
এবং আজকেও পত্রিকা এসেছে 24 সালের সাথে তুলনা হয়েছে রমজান মাসের। দ্রব্যমূল্যের দাম বেশি, আমাদের এটা নিয়ে সমালোচনা আছে, প্রশ্ন আছে, কিন্তু লেবুর হালি 200 টাকা। এইটা এই সরকারকে অযথা কালিমা লেপন না করাটাই ভালো, আমি এটা বলছি। এখন সেকেন্ড রিপাবলিক মানে এই যে গণতান্ত্রিক অ্যাসপিরেশনস গুলো 3 অগাস্টে যেটা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই বিলোপ ঘটিয়ে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যেতে চাই, এটাই সেকেন্ড রিপাবলিক। এটা হচ্ছে একটা আউটকাম, আপনি যে প্রসেস ফলো করবেন তার আউটকাম, মানে একটা ফ্রেম হিসাবে আপনারা বলছেন, রাইট? এটা একটা পলিটিক্যাল অলংকারের মতো। অসংখ্য ধন্যবাদ বেশ নাসিরউদ্দিন হোসেন ভাই। আসতে চাই যে বিএনপি এটি বুঝতে পারছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা একটা বিতর্ক সৃষ্টি করছে এবং বিতর্কের মূল বিষয়বস্তু হলো দ্রুত নির্বাচন। দেখুন, সেকেন্ড রিপাবলিকের কথা যেটা আসছে সেটা আপনার 75 সালের 15ই আগস্টের পরেই কিন্তু আপনার হতে পারত। কারণটা কি জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে যেটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, ওনাদের যে এক্সপ্রেশন এবং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটা বলা হচ্ছে যে 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক আছে, সেটা তারপরে বলা হচ্ছে যে মুজিববাদী সংবিধান, ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে, বাদ দিতে হবে, যার কারণে গণপরিষদ দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। এটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে। কারণটা কি, আমরা তো কোনো ভারত বা পাকিস্তানের আন্ডারে ছিলাম না এতদিন, বা চলে যায়নি। বাংলাদেশ বাংলাদেশের জায়গায় ছিল, তাই না? তো সে জায়গাতে আমার সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনটা কি? যদি সেকেন্ড রিপাবলিক হতো সেটা যখন একদলীয় বাকশাল এসেছিল, যখন আপনার 72-এর সংবিধানকে জলাঞ্জলি দিয়ে আপনার 75-এর জানুয়ারিতে সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান সাহেব আপনার প্রেসিডেন্ট হলেন, তাই না? সেই একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যেই টালমাটাল অবস্থাটা ছিল, একটা পর্যায়ে 7ই নভেম্বর সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশে আপনার জিয়াউর রহমান সাহেব আপনার পাদপ্রদীপের আড়ালে ছিলেন না, কোথায় ছিলেন, কিন্তু সিপাহী জনতা তাকে ও জায়গাতে নিয়ে গেলেন। আজকে অনেকে বলেন যে আপনার ওনারা যারা আছেন, আমি জানি না, ওনারা হয়তো বা আপনার ভুল বুঝে বলেন বা আপনার ইনফরমেশন গ্যাপ হতে পারে, অথবা কোন এই পর্যায়ে এসে ভুল বোঝার কথা না। তাহলে আমি একটা কথা বলি, জিয়াউর রহমান সাহেব মার্শাল ল দেননি। জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন তখন উনি আপনার আর্মির ডেপুটি চিফ ছিলেন। মার্শাল ল দিয়েছিল খন্দকার মুশতাক সাহেব, ফলোড দেয়ার আফটার চিফ জাস্টিস সায়েম সাহেব। জিয়াউর রহমান সাহেব মার্শাল ল পেয়েছিলেন, উনি তো গণতন্ত্র পাননি। আপনি যদি বলেন যে উনি মার্শাল ল দিয়েছে, উনি পেয়েছেন মার্শাল ল, উনি থার্ড, উনি বহুদলীয় গণতন্ত্রে গেলেন, গণতান্ত্রিক পথে বাংলাদেশকে নিয়ে গেলেন। এই যে এগুলো বিভ্রান্ত ছড়ানো বা বললেন যে তারা যা চায় সংস্কারের, সেখানে তারা এটাকে একটা কাঠামো হিসাবে, আমি আপনাকে বলছি যে সেই কাঠামো আপনাদের অসুবিধাটা কোথায়? সেকেন্ড রিপাবলিকের বিতর্কটা শেষ হওয়া উচিত এই জন্য। দেখুন, 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলেছিল। 1792 সালে তখন রাজতন্ত্র, এই রাজতন্ত্রের বিরুদ্ধে কিন্তু জনগণ সেখানে বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল। 1792 সালে প্রথম রিপাবলিক ডিক্লেয়ার করেন তারা। জি, সেটা এসে এক পর্যায়ে 1792 থেকে 1804 পর্যন্ত আপনার ইম্পেরিয়ালিজমটা ছিল না। আবার সেই 1804-এর পরে 1848 পর্যন্ত আবার সেখানে ইম্পেরিয়ালিজম এসছে। 48-এর ওই সময়ে 48-এ সেকেন্ড রিপাবলিক আবার ঘোষণা করা হয়েছে। দেখেন রিজিমটা, দেখেন একটা লম্বা। আমার প্রশ্ন হলো যে আপনার কাছে যে আপনারা সন্দেহের দৃষ্টিতে দেখছেন কেন? না, আমি একটা কথা বলি আপনাকে, আমি বলি একটা জিনিস। দেখেন যে আমি ডিনার করে এসেছি, এখন আপনি যদি আমার আরেকবার খাইতে দেন, মনে হয় না ওটা খুব বেশি একটা হেল্প। পলিটিক্যাল দলগুলোর তো আলাদা আলাদা পলিটিক্যাল ভিশন থাকবে, এটা তো তাদের ভিশন। আমি তো অস্বীকার করছি না, উনি তো ওনারটা বলবেন। আমরা বলছি যে কেন দরকার নেই, সেকেন্ড রিপাবলিকেরও দরকার নেই। আর গণপরিষদ কখন দরকার হয়? যখন আমার রাষ্ট্র কাঠামো নাই, রাষ্ট্র নাই, নতুন একটা রাষ্ট্র আমি পেয়েছি, আমার রাষ্ট্রের সংবিধান প্রণয়নের দরকার আছে, সে সময় আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দরকার হবে। এই কারণে যে আমরা একটা সংবিধান রচনা করে নতুন করে পুনর্লিখন করব, কিংবা যেটা পরিবর্ধন করার দরকার সেটা করব। এই তো আমাদের তো আছে। আপনি যদি এক কথা বলেন যে মুজিববাদী সংবিধান, ওই সংবিধানে ডক্টর কামাল হোসেন ছিলেন, আমিরুল ইসলাম সাহেব ছিলেন, আরো অনেক নামজাদা লয়াররা ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন, তাই না? এখন কথাটা হচ্ছে যে কেউ যদি সেটাকে আপনার
স্বৈর শাসনের একটা এই হিসেবে ইউজ করেন, সেটা এক জিনিস। জি, আমাদের তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো আওয়ামী লীগ তো 2/3 মেজরিটি পেয়ে আপনি কি করলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করলেন। তো তাহলে কি হলো, যে প্রসেসটা ছিল যে আমার ভাই আপনার তুষার বললেন যে 96-এর 15 ফেব্রুয়ারিতে আপনার একটা বিতর্কিত নির্বাচন দিয়েছিল, এটাও একটা ভুল কথা। কিন্তু আপনার ওই 15 ফেব্রুয়ারির নির্বাচনটা না দিলে আপনার রাষ্ট্র চলতো কিভাবে, সেখানে সাংবিধানিক শূন্যতা আসতো। আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করেছে, 90 দিনের মধ্যে নির্বাচনটা দিতে হয়। আপনাকে সংসদ যখন ভেঙে গেল তখন আপনাকে নির্বাচনটা দিতেই হবে। যার কারণে বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিয়েছে এবং আওয়ামী লীগ সেখানে আপনার অ্যাটেন্ড করেনি। ইভেন দ্যাট আমার ম্যাডাম মনে করেন যে আপনি কি করতে পারেন যে অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, আওয়ামী লীগের যে দাবিটা ছিল, জামাত ইসলামেরও দাবি ছিল, জাতীয় পার্টিও যুগপৎ আন্দোলন করেছিল, ম্যাডাম তো বলেছিলেন যে ঠিক আছে আপনারা পার্লামেন্টে আসেন, পার্লামেন্ট রিকনভিন করতে পারে, পার্লামেন্ট রিকনভিন করা যায়। কিন্তু আওয়ামী লীগ সহ অন্যরা বিএনপির ঘাড়ে কলঙ্ক চাপানোর জন্য যে ঠিক আছে তুমি বিনা ভোটে নির্বাচন করো। তাহলে বেশটা অসম্ভব, এই যে শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সবাই খুবই ক্রুকেড। এই যে আমার প্রশ্নটি হলো জসিম ভাই, যে আসলে এই জাতীয় নাগরিক পার্টি এই যে তার ঘোষণাপত্রের বিষয়গুলো বলছে, আপনারা বলছেন এর পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। ভিন্ন কোনো, আমি বলি ভিন্ন কোনো উদ্দেশ্যের কথা আমি বলছি না। দেখুন দল বলছে, নো, আমি একটা কথা বলি, এটা একটা সন্দেহ করছে, বাট আমি সেটাকে সেভাবে না দেখে বলি কি, এটা নির্বাচন না, সেই সন্দেহের জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, যেটা বক্তব্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচন, হ্যাঁ সেটাই তো বিলম্বিত হবে। কেন হবে আমি আপনাকে বলি, আপনি এটা করবেন, ওটা করবেন, এত কিছু করবেন, আপনি এত কিছু কিভাবে করবেন? সংস্কারের কথা তো আমরা মানা করি না, আপনার তো সংস্কার তো মনে করেন যে ধারাবাহিকভাবে আপনার হচ্ছে এবং এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। আমরাও তো মনে করেন যে 31 দফার কথা বলেছেন, জি সারওয়াত তুষার বলেছেন যে মনে করেন যে আওয়ামী লীগের সময় বিএনপি দিয়েছে, বিএনপির ভিশনারি একটা এই ছিল দেখে মনে করেন যে 31 দফা আপনি প্রণয়ন করেছে বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য। যে বিএনপি এমনকি যদি বিএনপি সরকার গঠন করে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে জাতীয় সরকারের জন্য, জাতীয় সরকারে অংশগ্রহণ করার জন্য। আর সেকেন্ড থিং হলো একটা জিনিস দেখেন, ওই একটা সন্দেহ করা হয় ক্ষমতায় গেলে সংস্কার করবে না। ভালো কথা, আমি একটা কথা বলি, সব সংস্কার আপনি করে দিলেন, তারপরে দেখা গেছে যে XYZ কেউ ক্ষমতায় আসলো, তো সে যদি আপনি র্যাটিফাই না করে পার্লামেন্টে, তখন আপনি কি করবেন? বিশ্বাসটা থাকা উচিত। সব বিশ্বাস যদি আপনি একেবারে প্রশ্ন যখন ক্ষমতার, তখন এত সহজে বিশ্বাস কি করে হয়? বেশ, নাসিরউদ্দিন অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা আমি আপনাকে বলি, জুলাই আগস্টের আন্দোলনের পর জি আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল দ্বিতীয়বার এই ভুলটা করবে, এটা আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আবু আলম শহীদ খান, আপনি কতটুকু বুঝতে পেরেছেন? আমি তো সেকেন্ড রিপাবলিক একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট ছিল, যেটা আপনার 1848 থেকে 1852 ফ্রেঞ্চ ফরাসি দেশে, সে ওখান থেকে সেকেন্ড রিপাবলিকটা এত পপুলার হয়েছে। তো উনি তো বলেছেন যে ওনারা সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাচ্ছেন, এটা বুঝতে তো অনেক সময় লাগবে। কেন এখনই যে আপনি সেকেন্ড রিপাবলিক একটা ইংলিশ টার্ম, বাংলাদেশের 12 কোটি ভোটারের মধ্যে 90% বুঝবে না, বোঝার কোনো সম্ভাবনা নেই। এটা আমরা বুঝি, আমরাই যখন বুঝতে এত হিমশিম খাচ্ছি। তো ওই রিপাবলিকে কি হচ্ছিল, ওই রিপাবলিকে যেটা হোসেন সাহেব বললেন একটু আগেই, যে ধারাবাহিকভাবে আপনার ফিফথ রিপাবলিক, তো আপনি ওই ধারাবাহিকভাবে যেহেতু রাজতন্ত্র ছিল এবং ডেসপোটিজম ছিল, সেই জন্য ওই সময় কিন্তু একটা ফেব্রুয়ারি রেভলিউশন, আরব বসন্তের মতো গোটা ইউরোপ জুড়ে রেভলিউশন হয়েছে। এবং সেই সময় ফ্রান্সে একটা বড় ধরনের রেভলিউশন, বড় ধরনের গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে সোশ্যালিস্টরা, ডেমোক্রেটিকরা, রিপাবলিকানরা তারা এই সরকারের পতন ঘটিয়েছে। না, যেটি তুষার যেটি বলছিলেন সেখান থেকে আপনি কতটুকু স্পষ্ট যে এটা তাদের যে জুলাই অভ্যুত্থানের যে প্রসঙ্গ, সেখানে যে ভীষণ তার একটা কাঠামো হলো সেকেন্ড রিপাবলিক। না, ওই কাঠামোতে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করছি, এই জন্য যে ওটা কিন্তু একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। তো 52 সালের মধ্যে 48 সালেই ওখানে একটা নির্বাচন হয় এবং নেপোলিয়ন আর নেপোলিয়ন বোনাপার্টের ভাগিনা যে স্বৈরশাসক ছিল বা মার্শাল ল, হ্যাঁ, সেনাপতি যে ফার্স্ট রিপাবলিকের দায়িত্ব নিয়ে নিয়েছিল, সেকেন্ড রিপাবলিকে তাকেই জনগণ নির্বাচিত করে। অ্যান্ড দ্যাট জেন্টেলম্যান 1852 সালে উনি সমস্ত কিছু অ্যাব্রোগেট করে প্রেসিডেন্ট হয়ে যান। তারপর 52-54 সালে উনি নিজেকে সম্রাট ঘোষণা করেন। তারপর 70 সাল পর্যন্ত উনি মোনার্ক ছিলেন, তখন তার পতনের মধ্য দিয়ে ওটা শেষ হয়। সেকেন্ড রিপাবলিকের যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে, এরকম হঠাৎ রিপাবলিক বানালে আপনি সেই রিপাবলিক কত দূর রাখতে পারবেন? বাংলাদেশের অবস্থা অনেকটা ওরকম। আমাদের অনেক অংশীজন আছে, এই আন্দোলনে অনেক অংশীজন আছে, নাগরিক কমিটি তার একটা পার্টি, তার একটা অংশীজন, তারা এটা চাইতেই পারেন, তারা এটা নিয়ে জনগণের কাছে যাবেন। নিশ্চয়ই জনগণের, যেটা অসীম একটু আগে বলার চেষ্টা করছেন, যে ওই যে
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কিন্তু ওটার সাথে কানেক্টেড, দুইটা কিন্তু ইন্টারকানেক্টেড। কেন ওনারা সেকেন্ড রিপাবলিক করবেন এবং কনস্টিটিউশন পরিবর্তন করবেন, সেই জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি চাচ্ছেন, যেটা আমাদের প্রয়োজন নাই, যেটা ওনারা মনে করেন। আমিও মনে করি যে বাংলাদেশে নতুন করে এই সূত্র ধরে আবু আলম শহীদ খান স্যার, যে এই সূত্র ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা নতুন যে দলটি হলো জাতীয় নাগরিক পার্টিদের মধ্যে যে আমরা ন্যূনতম একটা ঐক্যের জায়গা দেখছি, সেটাও কি আরো ফাটলের জায়গাটা বড় হয়ে যাবে কিনা? না, একটা নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করে যদি আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারি, তাহলে আমাদের একটা নির্বাচন করতে হবে। আমি এটা মনে করি, আমি নিজেও মনে করি যে নির্বাচন হলেই আবার ফ্যাসিবাদ চলে আসবে, এই ধারণা করার কোনো কারণ নাই। নির্বাচন ভালো হলেও ফ্যাসিবাদ আসতে পারে, নির্বাচন যেমন তেন হলেও ফ্যাসিবাদ আসতে পারে। ফ্যাসিবাদ হলে একটা চরিত্র, কখন ফ্যাসিবাদী হবে, কিছুদিন বা কয়েক বছর ভালো থাকবে এরকম না, এটা নির্বাচন হতে হতে ভালো হয়ে যাবে। বাংলাদেশের 54 বছর তো আমরা ভালোভাবে নির্বাচনই করতে পারিনি। আমরা স্বৈর শাসন বা সামরিক শাসনে ছিলাম 15 বছর, তারপরে আমরা আরো 17 বছর ধরেন ফ্যাসিবাদী শাসনে ছিলাম। তো 17 আর 15 আপনি হিসাব করলে কত হয়? 32 বছর। তো 54 বছরের খুব কম সময় আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস হতে দেখছি। ডেমোক্রেসিকে তো প্র্যাকটিস করতে দিতে হবে। আপনি একটা নির্বাচন ভালো হবে, সুষ্ঠু হবে, এবং এরপরে নির্বাচন আরো ভালো হবে, সুষ্ঠু হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে যাচাই বাছাই করে একটা পর্যায়ে পৌঁছতে পারবেন। এইটা বাংলাদেশের মানুষকে এই সুযোগটা দিতে হবে। বাংলাদেশের মানুষের উপরে আস্থা রাখতে হবে আমাদের। যদি আমরা আস্থা রাখি, তাহলে এই সেকেন্ড রিপাবলিকের বিতর্ক চলতে থাকুক না, অসুবিধা কি? আমরা আলাপ আলোচনা করি, ওনারা পরিষ্কার করেন, জনগণের কাছে পরিষ্কার হোক, এবং তারপর নির্বাচন হলে তো যদি মানুষ সেকেন্ড রিপাবলিক চায়, তাহলে মানুষ তো তাদের ভোট দিবে, তারা তখন সেকেন্ড রিপাবলিক করতেই পারবেন, অসুবিধা তো। আপনি বলছেন যেটা জনগণের উপরে আমরা ছেড়ে দিই, জনগণের উপরেই তো ছাড়া উচিত। আমরা নিজেরা সবকিছু করবো, এটা তো ঠিক না। ওই যে এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন ডিক্লেয়ার করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব মানি না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কদিন আগে কি করলো? ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন এইসব এলাকায় যখন ছাত্রদের সংগঠন করা হলো, তখন তারা কি করলো, তাদের উপরে কি হলো? তা আমরা তো এগুলো দেখছি। এবং আপনি যে মবের কথা বলছেন, মব তো সবখানে। আপনি ওই মবটা তো আমি কোনো রাজনৈতিক দলের বড় বড় নেতাকে বিভিন্ন অফিসে যে মব সৃষ্টি করতে দেখেছি, এবং সেখান থেকে তারা সমন্বয়ককে ফোন করতেছে। আমার মনে আছে, আমার ভিডিওটা এখনই চোখের সামনে ভাসছে। আপনি একটা অফিসে ঢুকে গেলেন, অফিস থেকে করে বাইর করে দেবেন। আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালদের সাথে, অধ্যক্ষদের সাথে, হেড মাস্টারদের সাথে কি আচরণ করা হয়েছে? একজন মানুষ অপরাধ হতে পারে, তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা আপনি প্রক্রিয়ার মধ্যে রাখবেন। আপনি কিন্তু প্রক্রিয়ার মধ্যে রাখেন নাই। সেই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস যেদিন থেকে সরকার গঠন করেছেন, এই দায় দায়িত্ব ডক্টর ইউনূসকে নিতে হবে, বা ডক্টর ইউনূসের সরকারকে নিতে হবে। এটার দায় দায়িত্ব অন্যরা নিতে হবে। আমি জনগণ, আমি কি করব? আমার বাসায় তো মব চলে যেতে পারে এখান থেকে বের হওয়ার পরে। আমার কিছু উপায় আছে? কেউ আর সামনে আসবে? কখনোই সামনে আসবে না। সামনে আসার কোনো কারণ নেই। একটা ভয়ের পরিবেশ, আগেও ছিল ভয়ের পরিবেশ, এখন ভয়ের পরিবেশটা আরো বড় হয়ে গেছে। এই যে 20 জন 25 জন 30 জন লোক সামনে যাবে, ভিডিও করতে থাকবে, এই ভাষায় একটা ফেসিবাদের দোসর আছে, এখানে 100 কোটি টাকা আছে, এবং আমাদের যে কোটি কোটি নিরন্ন মানুষ আছে, কোটি কোটি যে ভবঘুরে সর্বহারা আছে, এই আমাদের নেতা আছেন এখানে, জাসদের সমাজতন্ত্রের নেতা, এই 1 কোটি ভবঘুরে সর্বহারা মানে 5 কোটি মানুষ, তাদের যে কোনো জায়গায় একটা রড পাইলে সে নিয়ে যেতে চায়। এই যে বুলডোজার দিয়ে যখন 32 নম্বর ভাঙা হলো, তার 2 দিন 3 দিন পর পর্যন্ত রড কাটছে না লোকজন, ইট নিয়ে গেছে না, একজন রড কাটতেছে, 4-5টা রড জমা হয়েছে। তাকে জিজ্ঞেস করলো সাংবাদিক, ভাই আপনি এই রড নিয়ে কি করবেন? এটা বেচা তরকারি কিনুম, এটা বেচা চাল কিনবো। ওর তো অভাব। আপনি কিন্তু এই যে গণ অভ্যুত্থান হয়, আপনি ওইটাতে দেখবেন, ওই ফ্রেঞ্চ রেভলিউশন যেটা গণ অভ্যুত্থান 1848 সালে, অনেকগুলো কারণের মধ্যে এটাও কারণ ছিল যে মানুষের অভাব ছিল, অর্থনৈতিক দুরবস্থা ছিল। এখন কিসের অভাব? এখন অর্থনৈতিক দুরবস্থা। এখনো ওই যে ওখানে কয়েকজন যাবে আর বাকিরা ভিতরে ঢুকে লুট করবে। কেউ একটা মানি ব্যাগ পালে সেটা নিয়ে যাবে, কেউ একটা সোফা পালে সেটা নিয়ে যাবে, কেউ একটা চাদর পালে সেটা নিয়ে যাবে। এটার জন্য তো ওখানে যায় না, কেউ শয়তানি করে যায়। এবং এখানে সমন্বয়করা যে আছেন এরকম না, সমন্বয়ক তো নাই এখন। এটা আরো ভালোভাবে ডিক্লেয়ার করতে হবে যে আমাদের কোনো সমন্বয়ক নাই। আমরা নামে সমন্বয়কের নামে যারাই যাবেন তারা সমন্বয়ক নন, তারা আইন শৃঙ্খলা নষ্ট করছে। মানে এটা একটা সাংগঠনিক একটা ঘোষণার কথা ওনারা করেছেন অলরেডি, বাট এই ঘোষণাটাকে আরো জোরদার কঠোরভাবে করতে হবে, জোরদার এবং কঠোরভাবে করতে হবে। আবু আলম শহীদ খান, অসংখ্য ধন্যবাদ। নাজমুল হক প্রধান, আসতে চাই যে নতুন করে আন্দোলনের সময়, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের যে ব্যানার বলি বা তাদের সাথে রাজনৈতিক দলগুলো সবাই একত্রিত হয়ে বিগত সরকারের অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে যখন আন্দোলন করতে পেরেছে, কিন্তু এই পর্যায়ে এসে এখন সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আমরা বিতর্কের মাত্রা অনেক বাড়ছে। এই প্রসঙ্গে আপনার আলোচনা শুনবো, তবে একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শামসুল আরিফিন থেকে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বলুন আরিফিন ভাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা অনেক অভিজ্ঞ গুণী মানুষজন আছেন তাদেরকেও ধন্যবাদ। জি, প্রথমে ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জিত। আমি এমন একটা দেশের নাগরিক যেখানে
শুল্ক অপরাধে অথবা কিংবা 500 টাকা চুরির অপরাধে একটা পকেট মারকে খুব মানে দিবালোকে শত শত মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হয়। আমি খুবই লজ্জিত, এমন একটা দেশের আমি নাগরিক। তো দীর্ঘদিন একটা সভ্য দেশে, একটা উন্নত বিশ্বে থাকার আমার সুযোগ হয়েছে। সেখানে আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে একজন রাস্তা অপরাধ করেছে এমন একজন মানুষকে ধরে যদি আপনি আশেপাশের মানুষকে ডাকেন, আমন্ত্রণ জানান তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, কেউ কাছে আসবে না। এরা জাতি হিসাবে তারা সভ্য। এখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা এখনো জাতি হিসাবে সেই পরিমাণ সভ্য হতে পারিনি। এখন কথা হচ্ছে এটার কিভাবে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। একটা হচ্ছে স্বাভাবিক পরিণতি, সেটা হচ্ছে আরো 2-3টা জেনারেশন গেলে হয়তো আমরা সেরকম একটা সভ্য পর্যায়ে যেতে পারবো, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের কি হবে? আমার কাছে মনে হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি একটা কার্যকর ভূমিকা নিতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা পারছে না কেন? আরফিন ভাই আপনার আলাপ শুনতে শুনতে আরো কিছু আলাপ আপনার সাথে সেরে নেই। আইন শৃঙ্খলা বাহিনী পারছে না কেন আপনার কাছে কি মনে হয় একজন সচেতন নাগরিক হিসাবে? জি আমি বলছি, আমার কাছে মনে হয় যে এখনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে একটা ভয়ানক পরিস্থিতি গেছে, সেটার যে একটা ট্রমা, সেটা কেটে উঠতে পারেনি। তারা এখনো শতভাগ সক্রিয় হতে পারেনি। কিন্তু যেটা বলছিলাম, আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী যদি স্পষ্ট একটা মেসেজ তাদের কাছে দিতে পারে যে মবের সাথে সম্পৃক্ত হলেই তাকে বিচারের সম্মুখীন হতে হবে, আমার কাছে মনে হয় যে সেটা কমে আসবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, এটা হচ্ছে আমি ওই বিগত একটা অনুষ্ঠানে বলেছিলাম, এখনো আমার কাছে মনে হয় যে তথ্যের একটু বাড়াবাড়ি হচ্ছে। আমরা বিগত কেউ এটা বোঝানোর চেষ্টা করছেন যে বর্তমান সরকার খুব বেশি শক্তিশালী সরকার নয় বলে এই ধরনের মবের সাথে যারা সম্পৃক্ত তারা উৎসাহ বোধ করছে না। আপনি অতীতে যে শক্তিশালী মানে প্রচন্ড প্রভাবশালী সরকারের আমলেও আমরা দেখেছি, ওই যে একটা আপনাদের মনে থাকার কথা যে ওই শিশু ধরা সন্দেহে প্রায় 29 জন মানুষ 1 মাসের মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আরফিন ভাই। যে প্রসঙ্গগুলো প্লিজ আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে, আমি জানি না এটি বাড়াবাড়ি হচ্ছে কিনা, প্রসঙ্গের বাইরে যে একটা কথা বলতে চাই। আজকে জুলাই মানে স্বাধীনতার পরে আজকে যে টকশোতে আমি শামীম হায়দার পাটোয়ারি সাহেবকে দেখছি, আমি মনে করি আজকের প্রেক্ষাপটে ওনারা অপ্রাসঙ্গিক। ওনাকে আজকে এই অনুষ্ঠানে জাতি প্রত্যাশা করে না। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আরফিন ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাজমুল হক প্রধান ভাই আসতে চাই যে আন্দোলনের সময় সবাই এক ছিল, এখন শিক্ষার্থীরা তাদের যে ঘোষণাপত্রে যে প্রসঙ্গগুলোর কথা বলছে সেই প্রসঙ্গগুলো নিয়ে নতুন করে বিতর্ক। একটা হচ্ছে যে দুজন বিজ্ঞ আলোচক ফ্রান্সের কথা বলছেন, আমি আর সেই জায়গায় যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের আন্দোলন আমরা জানি যে এই 48 থেকে, আমি যদি আগেরটা বাদ দিই, 48 থেকে ছাত্ররা পাইভোটাল রোল প্লে করছে আন্দোলনে। হ্যাঁ, 69-এর গণঅভ্যুত্থান আপনি খেয়াল করেন, 70-এর নির্বাচন, আগের থেকে ইশতেহার ঘোষণা পাঠ, তাই না, পতাকা, পাকিস্তান দিবসে পতাকা পুরানো ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলি ঘটেছে। দেশ স্বাধীনের পর আমরাও কিন্তু এটার পার্ট ছিলাম। আমি নিজেও আলম্বে আছে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি। আমরা দেশ স্বাধীনের গভর্নমেন্টের কাছে আশা করছিলাম যে নতুন দেশ, স্বাধীন দেশের নতুন করে রাষ্ট্র কাঠামো হবে, আইন পুরনো কাঠামো চলবে না, তাই না? যাই হোক, আমাদের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি দেখে আমরা কিন্তু ক্ষমতার থেকে বেরিয়ে আমরা আলাদা দল করে চেষ্টা করছি আরো কিভাবে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করব, আরো গণতন্ত্র কিভাবে আনবো, সমাজতন্ত্র আমি বিপ্লব করতে চেষ্টা করেছি। আজকে এই যে আন্দোলনটা হলো, বিগত 15 বছর শেখ হাসিনার স্বৈর শাসন যদি ধরি, তার বিরুদ্ধে কিন্তু সমস্ত জনপদের মানুষের ভোট নিয়ে, বিশেষ মেজরিটি ভোট নিয়ে সমস্ত জায়গায় একটা এক ধরনের একটা কি বলা যায়, একটা মারাত্মক বৈষম্যের মধ্যে মানুষ পড়ে গেছিল এবং লুটপাট, এর সঙ্গে খুন খারাপি, গুম খুন সবকিছুই আছে। এবং সামগ্রিক বিষয় মিলে একটা আন্দোলনের ছাত্ররা স্টিয়ার করে এবার জয়লাভ করছে। ফাইন, ভেরি কংগ্রাচুলেট টু দেম, ছাত্ররা বিশাল কাজ করছে এটা ডেফিনেটলি। কিন্তু আন্দোলন করার পরে এটা যদি ধরেন যে ওই 71-এ যদি আমি পরে বুঝছি আমরা যে 71-এ যদি বামপন্থীরা, কমিউনিস্টরা যদি এটা নেতৃত্বে থাকতো তাহলে তো সংবিধান ভিন্ন হতো, সরকার ভিন্ন হতো। জাতীয়বাদী নেতা বঙ্গবন্ধু ছিল ওটা নেতা, ফলে ওইটার আস্পেক্টটা ভিন্ন হয়ে গেছে। এখন এই জায়গায় আপনার এই আন্দোলনটা বিজয়ের পরে আমরা দেখেন যে কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে এটা কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান ব্যাপক হয়েছে। এটা বিপ্লব বলার কোনো সুযোগ নেই, ফরাসি রেভলিউশনের মতো বা রুশ বিপ্লবের মতো বা কমিউনি বিপ্লবের মতো, এটা ছাত্র গণ অভ্যুত্থান। সেখানটায় আমি পুরাতন কাঠামো রেখেই কিন্তু আমি সরকারটা গঠন করেছি 3 দিন সময় নিয়ে। এখন আমার চোরপালা বুদ্ধি বাড়তে পারে, আমি ভুল করেছি, বিপ্লব সরকার করি নাই, আমি এটা করি নাই। এখন কথাগুলি আসতেছে না, বিভিন্ন জায়গায় ব্লগাররা বলতেছে ওই শহীদ মিনার হওয়া উচিত সরকার গঠন, বাদ দেওয়া উচিত ছিল, ওরে সরাও এরে সরাও, আলোচনার তো শেষ নেই। ফলে একটা এনার্কির মধ্যে পড়ে গেছি আমরা এই যে সংকটটা কিন্তু ওই জায়গায়। আমরা গভর্নমেন্ট পুরাতন কাঠামোটা রেখে আমরা সংস্কার করার মুভ করে গেছি 7 মাস। আমরা আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আমরা প্রস্তাব দিচ্ছি রাজনৈতিক দলগুলি, তাই না, প্রস্তাব দিচ্ছি।
তাহলে সেই প্রস্তাবের মধ্যে নতুন করে এখন এই দাবিগুলি আসতেছে ভেরি ফাইন, কোনো অসুবিধা নাই। আমরা যেমন করে ক্ষমতার থেকে বেরিয়ে জাসদ করে চেষ্টা করছি বিপ্লব করাতে, না আমার ধারণা ওনাদের উপর ঐতিহাসিকভাবে সেই দায়িত্ব পড়ে গেছে। আমি তাদেরকে কংগ্রেচুলেট করি যে সে সাহস নিয়ে, কারণ ছাত্ররা রাজনীতি নেই 30 ইয়ার্স ধরে, একদমই নেই ছাত্র, 90-এর পরে ছাত্ররা নেই রাজনীতি, লাঠিয়াল হয়ে গেছিল ছাত্ররা। সেই জায়গায় ছাত্ররা আন্দোলন করে রাজনৈতিক নেতা হিসেবে মাঠে আসছে, না সেটি তো সবাই সেই অভিনন্দন জানায়, এবং কিন্তু তারা যা বলছে সেটা নিয়ে আবার বিতর্ক কেন? বিতর্ক এই কারণে বিতর্ক, ওইটার স্কোপ তো নেই এখন, তো কারণ এই আন্দোলনটা তো ছাত্ররাই করে নাই, তো সমস্ত অংশের লোক দলগুলি ছিল সেখানটায়, পতিত স্বৈরাচার বাদ দিয়ে, তার সঙ্গের দল বাদ দিয়ে, তারা বাদ দিয়ে বাকি সবাই ছিল। ফলে এই গভর্নমেন্ট ফর্ম করতে সবার একটা ছিল, তো সবারই একটা সে ছিল, তো সবারই সাপোর্ট ছিল, তো খেয়াল করেন, এবং সে ওতে সবাই গেছে। তো তাহলে সেখানটা দাঁড়ায় এখন শুধুমাত্র ছাত্রদের ওই ডিমান্ডটাকে তো গ্রহণ করার কোনো সুযোগ নাই তো গভর্নমেন্টের। আমার কথাটা বাস্তব কথাই বলতেছি। ফলে ছাত্রদেরকে ওইটা ফাইট করে প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, খুব ভালো সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, ভেরি গুড, কোনো সন্দেহ নাই। কিন্তু জনমনে ইতিমধ্যে যে সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে, আমি এগুলি আলোচনা অনেক সময় লেগে যাবে, আমি ম্যাক্সিমাম সময় খেয়ে ফেলবো, তাই না? একটু কি পয়েন্টস গুলো শুনি, যে মোটা দাগে যেমন পরিষ্কার বলি, এই আন্দোলনটা ওনারা করতে গিয়ে করছে খুব ভেরি ফাইন। আন্দোলনটা করতে গিয়ে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে মেলাইন করে দিতে হবে। আন্দোলনটা করতে গিয়ে মনে হচ্ছে যে আমাদের যে পাস্ট, আমাদের যে তাই না, সেটাকে মেলাইন করে দিতে হবে। তাহলে এই যে ঘটনাগুলি, এবং আন্দোলনটা করতে গিয়ে উপদেষ্টা বন্ধ বলছে 53 বছরের রাজনীতিতে যা করেন আমরা তাই করছি, এই কথা উপদেষ্টারা বলছে, এবং উপদেষ্টারা ক্ষমতা থাকার আগ্রহ প্রকাশ ব্যক্ত করে 4.5 বছর থাকবে ওনারা, এই কথাও বলছে। ফলে অ্যাজ এ হোল জনমনের যে সংশয়টা তৈরি হয়ে গেছে, সেই সংশয়ের উত্তরটা ইউনূস সাহেব দিতে পারতেছেন না। আমার কথাটা খেয়াল করেন, ইউনূস সাহেব নিজেও একটা দল গঠন হইতেই পারে, কোনো আপত্তি নেই, উনি বলছেন বাইরে থাকে যে এরকম দল গঠন হবে, ছাত্ররা করবে। তার মানে কি? তার মানে এই দলের সঙ্গে ওনার সম্পর্ক আছে। ফলে উনি নির্বাচন করবেন কিনা, আদৌ করলে কখন করবেন, এই বিষয়ে পাবলিক তো সন্দিহান। এই যে এনার্কি এসব তৈরি হচ্ছে, এর অনেকগুলি কারণ আছে। তো দিস দ্য রুট। আমি বলছি যে আমি কোন জায়গার থেকে শেষ করব, কোন জায়গায় শুরু করব, এটা আমাকে ঠিক করতে হবে। আমি তো বললাম যে ছাত্রদের এই যে তাদের যে বিশাল কাজটা, এই কাজটাকে তারা এখন ক্রিস্টালাইজ করছে, ভেরি গুড। তারা প্রোগ্রাম তৈরি করুক, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো করুক, ফ্রেশ প্রোগ্রাম করুক, লেট আপ কাম আপ উইথ গুড প্রপোজাল। যদি মনে করে যে আমি ক্ষমতার থেকে করে দিতে করতে পারবো, তাই না, দেশে এনার্কি তৈরি হবে এবং এটার থেকে এই দেশ আর রক্ষা পাবে। এবং এখানে বিএনপির কোন নেতার কাছ থেকে আমরা শুনছি যে ডিসেম্বরে নির্বাচনের প্রশ্নে যদি কোনো বিলম্ব বা স্পষ্ট রূপরেখা সরকারের কাছ থেকে না আসে, ঈদের পরে আবার আন্দোলন অথবা সরকারকে নির্বাচনের প্রশ্নে চাপে রাখা, এরকম একটা প্রসঙ্গ দাঁড়াতে পারে, সেই সিদ্ধান্ত নেবে, এরকম একটা আলোচনা মাঠে চলছে। আপনি কি মনে করেন সেই পরিস্থিতি তৈরি হওয়ার প্রাসঙ্গিকতা কতটুকু? বিএনপি কি বললো সেটা আপনি খেয়াল করবেন। আমরা গেছি প্রধান উপদেষ্টার ওখানটায়, ওখানে জামাত খুব পরিষ্কার বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, আগে আমরা এটা চাই। আমরা বলছি জাতীয় সমস্যাটা জাতীয় নির্বাচন, ফলে এটা আগে করতে হবে। এবং আইয়ুব খানের মডেলে আগে স্থানীয় সরকার নির্বাচন করবেন। ছাত্র নতুন পার্টিও বোধহয় তাই বলছে কিনা আমি জানি না, বোধহয় তাই বলতেছে। তাহলে এই যে ডিফারেন্সটা হয়ে গেছে মানে অপিনিয়নটা গেছে আপনার অ্যাজ এ হোল। তাহলে ন্যাচারাল কারণে এখানটায় যেহেতু সরকারের মধ্যে ছাত্রদের অংশগ্রহণ আছে। এটা একটু বলুন যে স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনের আগে হয়, তাহলে এই শিক্ষার্থীদের দল কিভাবে উপকৃত হবে, লাভবান হবে কিভাবে? এটা ডিবেট, বেসিক ডিবেট, একটা মৌলিক বিতর্ক তৈরি করা হচ্ছে, যাতে করে সমস্যাটা সমাধানের যে সঠিক রাস্তাটা না হয়। এটা ছাত্ররা আমার বিষয় না, উপকার হওয়ার বিষয় না। তার মধ্যে দিয়ে কেউ লাভবান হবে কিনা, কেউ লাভবান হবে, আপনার বলে নেই এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ বলেছেন যারা আন্দোলনের সঙ্গে সক্রিয় হয়েছিলেন যে আমাদেরকে 10 বছর হিসেবে চলতে হবে, এরকম চলবে, একটা টেনুর বলছেন উনি যে 10 বছর এরকম চলবে। আপনার ভয়ের জায়গাটা ওখানে, আমার না, জনগণের ভয়ের জায়গাটা, আসলে এই যে রেসপন্সিবিলিটি, ওই যে বললো একটা কথাটা বললো যে পুলিশ একটু শেষ করেনি, পুলিশ কেন পুলিশ জানে যে গভর্নমেন্ট কতদিন থাকবে আমি জানি না, ফলে আমার দায়িত্ব নিয়ে আমি তো আবার বিপদে পড়বো। পুলিশ তো কাজ করবে জনগণের জন্য, এই গভর্নমেন্ট যে জনগণের জন্য নিজের জন্য কাজ করছে, এটা পুলিশ বুঝতে পারছে না, এখনো ক্লিয়ার না। তো আপনি রাতের বেলা আপনি ধরেন যে আমি ক্রিমিনাল, আমার রাতের বেলা আমার মব চলে যাচ্ছে, সেখানে পুলিশ দ্বারা হা করে তাকে যাচ্ছে, ওয়াই গভর্নমেন্ট ইজ নট প্রিভেন্টিং দ্যাম টু ডু ইট? গভর্নমেন্ট কেন বলছে না? যদি একটা জায়গা হইতো যে পুলিশ ওই কারণে পুলিশ সাসপেন্ডেড হয়ে গেছে না, তাহলে পুলিশ বুঝতো যে না, আমি জনগণের কাছে ঠিকমতো করতে পারতেছি না, করতে হবে আমাকে।
পুলিশ তো কোনো জায়গায় এই কারণে তো পুলিশ এই 7 মাসে কোন জায়গায় পুলিশ তো পুলিশকে তো ওএসডি করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, এই কারণে হয়নি, আগের কারণে বলছি। বর্তমান সময়ের যে ল্যাপসেস এই কারণে পুলিশ এই কারণে ব্যবস্থা হয়নি। নাজমুল হক প্রধান, অসংখ্য ধন্যবাদ। মানিক ভাই আলোচনা শুনবে, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ফয়েজ ভাই আসসালামু আলাইকুম, আমি ইজাজ বলছি গাজীপুর থেকে। সরোয়ার তুষার ভাইয়ের কাছে আমার প্রশ্নটা ছিল। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। ভাই আমার প্রশ্নটা হলো যে এই যে সরোয়ার তুষার ভাইরা তাদের নতুন দল যে নতুন সেকেন্ড রিপাবলিক আর নতুন সংবিধানটা চাচ্ছে, এটা আমার মতে শুধু এই জন্যই যেন নেক্সট 30 বছর পরে স্বভাবগতভাবেই ওনারা ইতিহাসের সামনের সারিতে থাকে। আর যদি তা না হয় তাহলে সরোয়ার তুষার ভাই আমাকে বুঝায় দেখ যে 72-এর সংবিধান একেবারে সংশোধিতটা ছাড়া 72-এর সংবিধান কেন বাতিল করতেই হবে, এটা আমাকে বুঝায় দেখ। আর সাথে সেকেন্ড রিপাবলিকের যে ব্যাপারটা, ওনারা সেকেন্ড রিপাবলিকের ভাই আমি তো আগে সমাজতন্ত্র বা অন্য কোনো তন্ত্রে ছিলাম না, গণতন্ত্রেই ছিলাম। 70 ধারাটা ছাড়া আপনি কোন কারণে এই সেকেন্ড রিপাবলিকটা করছেন? আরেকটু আমার কাছে প্রশ্ন, উনি যে ওনারা যে বারবার বলে যে একটা জাতীয় নির্বাচনের জন্য 5 আগস্ট হয় নাই, ঠিক আছে আমি ধরে নিলাম এইটা। ভাই গণপরিষদ নির্বাচনের জন্য কি 5 আগস্ট হয়েছে, নাকি নতুন দলের জন্য 5 আগস্ট হয়েছে? আপনারা এই কথাগুলি বলে না দ্বিচারিতা করেন। আপনারা এই যে একটা বলে না যে রাষ্ট্র সংস্কার চলছে 5 তারিখের আগে। অসংখ্য ধন্যবাদ ভাই। এই যে প্রসঙ্গগুলো আপনি বললেন সেগুলো নিয়ে আমরা আলোচনা শুনছি। মানে একটু সময় দেন, আমি ফিরছি। যেহেতু তুষারের ভাইয়ের কাছে দর্শক ভাইয়ের প্রশ্ন, কি বলবেন এই প্রসঙ্গে, যে আপনার ইতিহাস হতে চান কিনা সংবিধান পরিবর্তন করে, এবং সেই 72 সালে নিশ্চয়ই আপনি শুনেছেন যে 72-এর সংবিধান কেন বাতিল করতে হবে, সংবিধান পুনর্লিখন কেন করতে হবে। দর্শক ভাই বলছেন যে এটা আপনারা একটা ইতিহাসে একটা নতুন করে জায়গা করে নিতে চান। না, ইতিহাসে তো কেউ জোর করে জায়গা করে নিতে পারে না। এটা এমন না যে আমি চাইলাম আর জায়গা করে নিলাম। ইতিহাস সেটাই বলবে যেটা আসলে ইতিহাস, ঠিক আছে? ফলে যদি এইখানে ছাত্রদের বা ছাত্র নেতৃত্বের সত্যিকার অর্থে কোনো ভূমিকা থাকে, নেতৃত্বের ভূমিকা থাকে, সেটা ইতিহাস বলবে। এটা আমরা বলি বা না বলি, 30 বছর পরে এটাকে মানে আপনি যদি আজকে ইতিহাসটা নির্মমভাবে লেখেন, কাদের কথা আসবে? 3 অগাস্টের কথা কি আসবে? 4 অগাস্টের কথা কি আসবে? কারা এই গণঅভ্যুত্থান করেছে, নেতৃত্ব দিয়েছে কারা? সবাই ছিল, কিন্তু নেতৃত্ব দিয়েছে কারা? ফলে এটা তো জোর করে ইম্পোজ করার কিছু নাই। আর উনি যেটা বলেছেন, আমি মনে করি যে এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই হয় নাই, গণঅভ্যুত্থান হয় নাই, তাহলে কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য হয়েছে? মানে ব্যাপারটা তো হচ্ছে যে এই গণঅভ্যুত্থানটা যে কারণে করতে হয় বাংলাদেশে বারবার, একটা ব্যবস্থার কথা আমরা বলছি যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এখানে আছে। এখানে ভাই কিন্তু বললেন একবার, আমি খুব পছন্দ করলাম কথাটা, যে উনি বলেছেন যে 54 বছরে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি নাই। তাহলে এখানে তো ইলেকটোরাল সিস্টেম ছিল, সেটা কেন মানে উল্টে দেওয়া যায়? মানে কি আমাদের অসুবিধাটা হলো প্রয়োগে? না, প্রয়োগ না। আমরা যেমন ধরুন 3 জোটের রূপরেখার মধ্যেও এটা রাজনীতিবিদদের সদিচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা একটা প্রসেসের উপর জোর দিচ্ছি যে এই প্রসেসে আমরা কোনো সুবিধা পাবো, এটা একটা ন্যাশনাল এজেন্ডা আমরা বলতে চাচ্ছি যে এটাতে আমরা সুবিধা পাবো, নট নেসেসারিলি। আপনি কি আমাকে এটা বলতে পারবেন? বারবার যে বলা হচ্ছে যে নির্বাচন আমরা চাই না, আমরা বলেছি যে একটু শেষ করতে দেবেন একটা সেকেন্ড, যে নির্বাচন আমরা চাই না এই কথাটার মানে কি? আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন। না, আপনারা নির্বাচন চান, কিন্তু অভিযোগ হলো দেরিতে। আপনি কি আমাকে একটু না, ডিসেম্বরেই চান, ডিসেম্বরেই আপনি করেন, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করেন। আপনি কি ওই যে সালাউদ্দিন সাহেব যে বলেছেন বিএনপির যে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দূরে ঠেলার, আপনি কি আমাকে বুঝিয়ে বলতে পারবেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাইলে কি করে গণতান্ত্রিক প্রক্রিয়া দূরে ঠেলা হয়? আমরা বলেছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করবেন, যারা নির্বাচিত হবে তারাই সংসদ ফর্ম করবে। এটা না বোঝার কি আছে? এবং এরকম তো না যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হলে আমরা ভালো করব আর সংসদ নির্বাচন হলে বিএনপি ভালো করবে। ব্যাপারটা কি এরকম? তাহলে পরিষ্কারভাবে আমরা কোথায় সুবিধা পাবো সেটা প্রশ্ন না। প্রশ্নটা যেটা ঔচিত্য, যেটা করতে হবে, আমরা মনে করছি যে করতে হবে। এখানে সংবিধানে মেজর গন্ডগোল আছে, কিন্তু রাজনীতিতে পরবর্তীতে আলোচনা আমরা শুনবো আপনার কাছে। আমি প্রশ্নটি রেখে যাই, রাজনীতিতে পলিটিক্যাল পারসেপশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সেটি এই সময়ের একজন প্রতিনিধি হিসাবে, নেতৃত্ব দেওয়া ব্যক্তি হিসেবে আপনি জানেন, সেই মাঠের অধিকাংশ মানুষের বা একটা বড় অংশের পারসেপশন হলো যে এই রাজনৈতিক দল গঠন, সরকারের সাথে সম্পর্ক, এই প্রসঙ্গগুলো দিয়ে বা এই প্রক্রিয়াগুলোর কথা বলে নির্বাচন বিলম্ব হোক অথবা যখনই নির্বাচন হোক, এর মধ্যে দিয়ে আপনার একটা রাজনৈতিকভাবে একটা অবস্থান তৈরি করে নিতে চান। এই প্রশ্নটা আপাতত আপনার কাছে থাকলো, আমরা শুনবো। মানিক ভাই, এই সমস্যার বা এই বিতর্কের অবসান কোথায়? মোটা দাগে বলা যায় যে একজন রিক্সা চালক অথবা একজন কৃষক যিনি সকালে জমিতে যান, সন্ধ্যায় ফেরেন, তিনি এই সেকেন্ড রিপাবলিক অথবা ন্যাশনালিজম অথবা মার্কসিজম এগুলো কি বুঝবেন? তিনি কি চান? তিনি দুমুঠো ভাত খেতে চান, সাদা ভাত, সাথে যদি তরকারি হয়, ডাল ভাত হয় আরো ভালো। আর কি চান? তিনি নিরাপত্তা চান। এখন রাজনৈতিক দলগুলো তো জনগণের সামনে একটা স্বপ্ন দেখাবে, কবিরা স্বপ্ন দেখায়, কিন্তু তাদের বাস্তবায়নের দায়িত্ব থাকে না। কিন্তু রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যক্তিত্বের স্বপ্ন দেখানোর দায়িত্ব থাকে, পাশাপাশি বাস্তবায়নেরও দায়িত্ব থাকে। এখন দেখুন,
ছাত্ররা কি বিএনপির বয়ানকে ধারণ করবে, বা বিএনপি কি ছাত্রদের বয়ানকে ধারণ করবে? এটা কি তাহলে রাজনৈতিক কোনো ভিন্নতা হলো? বিউটি অফ ডেমোক্রেসি কি? যে বিভিন্ন মত, পথ, বর্ণ, গোত্র থাকবে বাংলাদেশ, তবেই না বাংলাদেশ হয়ে উঠবে। এখন দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি কি সেনাবাহিনী থেকে এলেন, এসে মানুষের মন জয় করলেন, বিপুল জনপ্রিয় হলেন। তিনি তো শেখ মুজিবুর রহমানের বয়ানটা বাংলাদেশে প্রতিষ্ঠা করে নাই, করেছে কি? করে নাই। তাহলে তিনি তার নিজস্ব বয়ান দাঁড় করিয়েছেন। এখন ছাত্ররা যখন একটা রাজনৈতিক দল করেছে, তিনিও যদি ওই রাজনৈতিক দল মানে এনসিপিও যদি বলে যে আমি ন্যাশনালিজম কায়েম করব, এখন একটা কমিউনিস্ট পার্টি বা আমাদের প্রধান ভাইয়ের বাংলাদেশ জাসদ যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটা কি কোনো দোষের? বা এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জামাত ইসলামী যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেটাও দোষের না। ছাত্ররা যদি সেকেন্ড রিপাবলিকের কথা বলে, সমস্যা কোথায়? আপনি দেখান এখানে সমস্যাটা কোথায়। এই সেকেন্ড রিপাবলিক করতে হলে তো তাকে জনগণের কাছে যেতে হবে, ভোট নিয়ে, রায় নিয়ে, তারপরেই তো আসতে। মানিক ভাই, তাহলে একটু আলাপটা আরেকটু ভিন্ন করি। আপনার কাছে প্রশ্ন, যে শিক্ষার্থীরা ঘোষণাপত্রের যে প্রসঙ্গগুলোর কথা তারা বলেছে, মোটা দাগে তিনটি বিষয়। একটা সেকেন্ড রিপাবলিকের বিষয়, গণপরিষদের নির্বাচন এবং নতুন করে সংবিধান, একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের প্রসঙ্গ। এই তিনটি বিষয় নিয়ে যদি ঈদের পর অথবা রমজানেও তারা যেতে পারে, যদি মাঠে যায়, বিএনপির সাথে এই মুহূর্তে বড় দলগুলোর মধ্যে বিএনপির একটা তৃণমূল পর্যায় পর্যন্ত তার একটা সাংগঠনিক ভিত্তি আছে, কি অবস্থা তৈরি হতে পারে মাঠে? না, আপনি যে আশঙ্কা করছেন, এই আশঙ্কা আসলে বাস্তবতায় আমি দেখছি না। কারণ একটা কেন দেখছি না, যে ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে কিন্তু সবাই গিয়েছে, ছাত্ররা গিয়েছে, বিএনপি গিয়েছে, জামাত গিয়েছে। এবং আমি একটা ডিপ স্টেটের খবর এই অনুষ্ঠানে সবার সামনেই দিয়ে যাই, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না ডিসেম্বরে। আপনি নিশ্চিত সহকারী বলছেন? আমি বিশ্বস্ত সূত্র মারফত বলছি, এখানে ওপেন করেই আমি দিচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। একটা ভেতরে ঐক্যমত্য হয়েছে, সরকারের পলিসি মেকাররা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ নির্বাচন করব, সেটা ডিসেম্বরের মধ্যে। যদি দৈব দুর্বিপাক হয় তাহলে সেটা সর্বোচ্চ মার্চে যেতে পারে, কিন্তু সেই সম্ভাবনাও খুব কম। সুতরাং এখন দেখুন যে সেকেন্ড রিপাবলিক নিয়ে বা বিএনপির নির্বাচনে এটা বিশ্বাস করি না। কিন্তু এইখানে মত প্রকাশের যে সৌন্দর্যটা, সেটার মধ্যে একটা সীমারেখা থাকা উচিত। মানে ফ্যাসিবাদটা কি ছিল? ফ্যাসিবাদ রাজনৈতিক সাম্প্রদায়িকতা তৈরি করেছে। আপনি শ্রেষ্ঠ, আপনি সর্বেসর্বা, আপনার মত ছাড়া অন্য মত গ্রহণযোগ্য না, নালিফাই। এটাই তো ফ্যাসিবাদ বলেছে ভাই। আমার পিঠে একটা তকমা লাগিয়ে দিলেন, ধরেন শিবির, শেষ, তুই বাদ, তুই রাস্তায় পড়ে যা, তোরা নিক্ষেপ করলাম। এই তো একটা মেধাবী স্টুডেন্ট, তার পিঠে ধরেন বিএনপি বা শিবির সিল লাগিয়ে তাকে অধিকার বঞ্চিত করলেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি যদি তার যৌক্তিক জায়গা থেকে সেকেন্ড রিপাবলিকের সমালোচনা করে, কোনো সমস্যা নেই। ছাত্ররা যদি এটা দাবি উচ্চকিত করে, সমস্যা নেই। এইটা নিয়ে এত মাতামাতির কিছু নেই আমার মনে হয়। এগুলো তো হবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই যে মতের বৈচিত্র্যতা মানুষ সেখানে গ্রহণ করবে। এখন একটা মূল কথায় আসি। এই 7 মাসে বিএনপি কি সেই নারী নোয়াখালীর সুবর্ণচরে যিনি ধানের শীষে ভোট দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন, একটা বার বিএনপি বলেছে? অথবা জামাত ইসলামী 2-1টা প্রোগ্রাম ছাড়া 28শে অক্টোবর তাদের কর্মীদেরকে যে লগি বৈঠা দিয়ে হত্যা করেছে, সেটার বিচার চেয়েছে? 2000 মানুষ হত্যার শিকার হয়েছে। আপনার সন্তান যদি আজকে মারা যেত, আমার সন্তান যদি মারা যেত, বিগত সরকারের সময় আপনার সন্তান যদি অনিয়মের বিচার, আমার সন্তান যদি মারা যেত, আমার যিনি ঘরের কাজ করেন, যিনি ঘরের কাজ করেন, তার সন্তান মারা গেছে, ধরেন ওই সন্তানটা যদি আমার হতো, আমার মোস্ট প্রায়োরিটি কি হতো? বিচার। ডিসেম্বরে নির্বাচন হোক, কারো আপত্তি নাই, এর আগে বিচার হতে আপত্তি কোথায়? এই সরকারকে 3টা কাজ করতে হবে। যদি 3টা কাজ না করে, তাহলে তারা জন আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। প্রথম হচ্ছে অবশ্যই বিচারের রোডম্যাপ দিতে হবে। আপনি দিনের পর দিন কাটিয়ে দিবেন ট্রাইব্যুনাল করে, তা হবে না। আমি শাহবাগের মতো চাচ্ছি না যে এখনই ফাঁসি দেন। প্রথম বিচার না, রোডম্যাপ। বিএনপি যেমন চেয়েছে নির্বাচনের রোডম্যাপ, আমাকে বিচারের রোডম্যাপ দেন। আমার রক্ত ঝরেছে, আমার ভাইয়েরা এখনো আহত অবস্থায় হসপিটালে আছে, এটা ইয়ার কি না? এই কথাগুলো বলছে না কেন? এটা বিএনপি বলেছে, আমার ভাইয়েরা এখনো হসপিটালে আছে। আপনি ধানের শীষে, এটা কি হতে পারে সব ধানের শীষে ভোট দিয়েছে একজন নারী? সেইটা কয়বার বলেছে রাজনৈতিক দলগুলো? সেইভাবে বলেনি। আমি অসীম ভাইকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, সেইভাবে বলেনি, মানে বারবার এই কথাগুলো বলতে গিয়েই তো বিগত 15 বা 17 বছর ধরে তারা নির্যাতনের মামলা শিকার হয়েছে। নির্বাচন তো হবে,
মানিক ভাই বিএনপি স্পেসিফাই করেছে, আপনারা নির্বাচন যেটা তো বলেন হবে, যে কিন্তু শুনেন, কেন আপনারা যে আমি 2000 কথা বলেন, 2000 তো আপনার জুলাই আগস্টের কথা। আমাদের যে 3000 নেতা কর্মী গত 15 বছরে আপনার এটার বিচার তো নিশ্চিত করতে হবে। 1100 জন গুম হয়েছে, বিএনপি প্রিসাইসলি সবকিছু বলেছে। এটা বিচার, এইটাই আমি বলছি। আমি আপনাকে বলি, দেখুন এটা বিচার নিশ্চিত করতে হবে। না না, এটা আপনি পারবেন না, আপনি বলতে পারবেন না, আপনি ডিক্টেট করতে পারবেন না, ওটা আদালতের বিষয়। আমি কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, দেখেন অসীম ভাই, আমি বিচার চাইতে পারবো না। শুনেন, সার্জিস আলম বলেছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচন চাইতে পারবে না। আপনি তো এটা মুসলিনের মতো কথা বললেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফাঁসিতে না ঝুলানো, তাহলে আপনি আমার একটা কথা বলেন, শুনেন, আলটিমেটলি কি হবে শুনেন, আপনি ইন্টারপোল দিয়ে ওনাকে আনতে পারেন। কথা হচ্ছে যে ইন্ডিয়া দেবে কিনা। এক, উনি যদি না আসেন, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে, ট্রায়াল হলে কি হবে, হয়তো ওনার ডেথ পেনাল্টি হবে, তারপরে কি হবে, আপনি ওনাকে আনতে হবে, আনলে কি করবেন, উনি অ্যাপিল করবেন, কতদিন লাগবে আপনার, আপনি কি জানেন সেটা? এই ঘটনার তাহলে আপনি কিভাবে বলে দেন? না না, আমি সার্জিস আলমের বক্তব্যকে অসীম ভাই ওন করছি না। আপনি যেটা বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত, না না, আমি বিচার না হওয়া পর্যন্ত, আমি বিচার না হওয়া পর্যন্ত বলিনি, আমি বলিনি, আমি বলেছি যে ডিসেম্বর। আমি একটা কথা বলি, শুনে, আপনি বিচারের রোডম্যাপ সরকার দিতে পারবে না, বিচার বিভাগ স্বাধীন। বিচারের রোডম্যাপ কে দিবে? বিচারের রোডম্যাপ সরকার দিতে পারবে না। আপনি যদি এটা বলেন, দেন ইউ আর নট, আপনার কি বলবো আমি, আপনি ইম্পার্শিয়াল না। না না না, আমি বিচারের এই জন্যই বিচারের রোডম্যাপ তো মানিক ভাই, আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো মনে করেন যে মত কোনো বিরোধ নাই। আমি একটা কথা বলি, এই যে আমরা অর্জনটা করলাম কিসের জন্য করেছি? আইনের শাসন চাই, সুশাসন চাই। এখন আপনি যদি বলেন যে সরকার রোডম্যাপ দিবে, সরকারকে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন, সরকার মাজদার হোসেনের মামলা তো এখনো মরে যায় নাই, মাজদার হোসেনের মামলা তো মরে যায় নাই, তো আপনি আপনি এনশিওর করেন। আমি বিচার বিভাগ স্বাধীনতা, আমি বলছি যে প্রসিকিউশন টিম ধরে, আমি কি চাচ্ছি সরকার বা কোন ব্যক্তি অমুকের ফাঁসি না হওয়া পর্যন্ত এটা হবে না। আপনি কেমনে জানেন যে অসীম ভাই, আমি এটা অন করছি না, আমি সার্জিস আলমের এই বক্তব্যকে অন করছি না। আমি বলছি যে দুই নাম্বারটা বলেন ভোটে, না না, আমি বলছি যে আপনি ভোটের কথা বলবেন। আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে আমি বিচার চাইবো না? অফকোর্স বিচার চাইবো, সেটাই আমি বলছি যে এইটা রোডম্যাপ কে দিবে? প্রসিকিউশন টিম আমাকে বলবে, প্রসিকিউশন টিম আমাকে, সরকার বলবে না। না না, প্রসিকিউশন টিম আমাকে বলবে যে ভাই এই 10টা মামলার এত দূর তদন্ত কাজ এগিয়েছি, এত দিনের মধ্যে আমি তদন্ত রিপোর্ট জমা দেব। অ্যাডভোকেট তাজুল সাহেব মাঝে মধ্যে বলেন, না না, এইটা তো পরিপূর্ণভাবে বলতে হবে, আশ্বস্ত করতে হবে। যে মানিক ভাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে সংস্কার, 2 নাম্বার হচ্ছে আপনারাও সংস্কার চাচ্ছেন বা জামাত চাচ্ছে, অন্যান্য দলও চাচ্ছে, সেই সংস্কারেরও একটা রোডম্যাপ তো লাগবে। ভাই আমি সীমাহীন টাইম পার করে দেব, এইটা তা তো হবে না। সংস্কার কবে আপনি ঐক্যবদ্ধে আসবেন, এবং ভোট, তৃতীয় বিষয় ভোট, অবশ্যই ভোট হতে হবে। কিন্তু কেউ যদি বলে কেবলমাত্র ভোটের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে এটা ঠিক হবে। তার মানে এই তিনটার মধ্যে একটা সমন্বয় তো ভোটের জন্য হয়েছে গণ অভ্যুত্থান, এই তিনটার মধ্যে, তিনটা প্রক্রিয়ার মধ্যে তো একটা বিষয়, আর সামগ্রিক বিষয় সবকিছু মিলিয়েই ভোটাধিকার তো একটা বড় অধিকার। আমরা ভাই ভোট দিতে পারিনি 14, 18 এবং 24। ভোটাধিকার বড় বিষয়। বিএনপির এই দাবিটার সঙ্গে একমত, কিন্তু বিএনপির কি বিষয় বা জামাতের কি বিষয় যে তারা আরো এই যে বিচারের বিষয়ে যে শক্ত পোক্ত অবস্থানটা গ্রহণ করলে কি হয়, জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয় যে না, বিএনপি বা জামাত দুটো দলই এই মুহূর্তে বড় দল, বিএনপি বড়, জামাত একটু ছোট। এই দুটো দল কি বলেছে, বা ছাত্রদের দল বলেছে যে আমরা ক্ষমতায় গেলে ভাই বিএনপি যাবে, এই পারসেপশন আছে, বা জামাত পরে আছে, বা ছাত্র আছে, কিন্তু এরা কি শপথ নিয়ে বলেছে যে আমি ক্ষমতায় গেলে অবশ্যই বিচারে কোনো বাধা দেব না? ও কথাটা বলতে নিশ্চিত করেছে মানিক ভাই। না না, আমার দিন তারিখ, আমরা দিন তারিখ বলেন। 30 সেকেন্ড মানিক ভাই, একেবারে এক লাইনে আমি শুনতে চাই, এক লাইন ভাই। জমি কেনা বেচার সময় আমি আপনাকে জিনিস, আচ্ছা 30 সেকেন্ড, জমি কেনা বেচার সময় আপনার বায়নানামা করে না? বায়নানামা এখন রেজিস্ট্রি করতে হয়। সো আপনি মনে করেন যে আদার পার্টি ইজ বাউন্ড টু পারচেজ, আইদার হি উইল প্রোভাইড কনসিডারেশন, টাকা দেবে, পুরো টাকা, তারপরেই হবে। সমস্ত দলগুলো, রাজনৈতিক দলগুলো যারা আপনার এই আন্দোলনের মধ্যে ছিল, সবাই মিলে আসেন একটা চার্টার করেন। এইটাই তো বলছি, এবং সেটা আপনারা আদালতে জান। এটাই প্রশ্ন ছিল মানিক ভাই, আমার প্রশ্ন হলো যে চার্টার, নির্বাচনটা কিন্তু ডিসেম্বরে হচ্ছে। আমি একজন স্ট্রিট জার্নালিস্ট, মানে মাঠের জার্নালিস্ট হিসেবে আমি বলছি ডিসেম্বরে নির্বাচন। কিন্তু অসীম ভাই তো আবার মাথা হ্যাঁ সূচক নির্বাচন না মানিক ভাই, আপনার কথা শুনে কিন্তু এর আগে যেভাবে হ্যাঁ সূচক মাথা, ভাই আপনি বিচার না চাইলে তো আমার শহীদ পরিবার, অনেক পরিবার তো কষ্ট পায় বিচারের কথাটা যখন আপনি না বলেন। ভাই আমি একজন নাগরিক হিসেবে বিচার চাইতে পারবো না? আমি তো ফাঁসি চাইনি,
সার্জিস আলম ফাঁসি চেয়েছে, আমি তো ফাঁসি চাইনি ভাই। আপনি বিচার চান, আমি তো বিচারের বলিনি। রোড ম্যাপ চান। আমি অসংখ্য বিচারের ধন্যবাদ। roadmap চাই, মানিক ভাই, আমরুল মোমিনুল মানিক ভাই, চাইবেন আপনি। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা শুনতে চাই পর্যন্ত কেউ নির্বাচনের বেস্টার কথা স্বামী বলতে হায়দার পারবে পাটোয়ারি ভাই না। আসতে এটা চাই বলতে যে পারে। তিনটা এটা প্রসঙ্গ আমি একমত আমরা একটু না। শুনতে চাই বেস্টার স্বামী হায়দার পাটোয়ারি ভাই যে আসলে যে তিনটা প্রসঙ্গে তিনি এই সরকারের কাজ হিসাবে গুরুত্ব দিতে চান, বিচার, সংস্কার এবং ভোট, এখন তিনটার মধ্যে তো একটা সমন্বয়ের জায়গা আসতে হবে এবং সেটি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আসতে হবে। কি বাস্তবতা বিরাজ করছে? এবং একজন দর্শক বলছিলেন, সেটা আমি আলোচনার ক্ষেত্রেই বলছি, আপনি ভিন্নভাবে নেবেন না, অস্বস্তি নেওয়ার কিছু নাই, যে এই সময়ে যে গণঅভ্যুত্থানের পরে সংস্কারের প্রশ্নে, আগামী নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের এই চলতি সময়ে জাতীয় পার্টি কতটা প্রাসঙ্গিক? ধন্যবাদ। জাতীয় পার্টি 9 বার ভোট করেছে 86 সাল থেকে আজ পর্যন্ত। চরম প্রতিকূলতার মধ্যে 91 সালে 35টা আসন পেয়েছে, 70টা আসনে সেকেন্ড হয়েছে। কিছু দোষ-ত্রুটি সব দলের আছে, জাতীয় পার্টিরও আছে, অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বাদ দিয়ে বাকি সমস্ত রাজনৈতিক দল মিলেও জাতীয় পার্টির সমান সাফল্য অর্জন করতে পারে নাই এখন পর্যন্ত, অ্যাজ অফ টুডে। সেই দলটা অপ্রাসঙ্গিক? অপ্রাসঙ্গিক বলাটাই একটা ফ্যাসিবাদ। আওয়ামী লীগই ভুল করেছিল, জামাত অপ্রাসঙ্গিক 71 সালে। কিন্তু এই আলোচনাটা আছে বিগত সরকারকে ফাঁসিবাদ হয়ে উঠতে আপনারা মূল সহযোগী ভূমিকা রেখেছেন। এগুলো নিয়ে হাজার হাজার কথা বলেছি। ভোটে অংশগ্রহণ কোনো ক্রিমিনাল অপরাধ না। ভোটে অংশগ্রহণের কারণে কোনো দলের নিবন্ধন বাতিল হয় না। রাজনীতির মাঠে এটাতে গালিগালাজ হতে পারে। জাতীয় পার্টি পুরোপুরি প্রাসঙ্গিক এবং জাতীয় পার্টির প্রাসঙ্গিকতা যতদিন সামনে ভোটের দিকে দেশ যাবে, জাতীয় পার্টির প্রাসঙ্গিকতা এভরি সেকেন্ড বাড়বে। আপনাকে আমি প্রেডিকশন বলে গেলাম, আপনি লিখে রাখেন না। কিন্তু 24-এর নির্বাচনে যখন আপনাদের নেতাদের কর্মীদের মনোনয়ন যারা পেয়েছে, যখন আমরা পোস্টারে দেখলাম যে জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত, ঠিক আছে, আওয়ামী লীগ বিরোধীরা আমাদের ভোট দিবে না, গালি দিবে, মঞ্চে উঠে গালি দিবে আমাদেরকে, অসুবিধা নেই। আপনি বলছেন যে ভোটের মাঠে গালিও প্রাসঙ্গিক? গালি প্রাসঙ্গিক, গালি তো ভোটের এসেনশিয়াল পার্ট। গালি হবে, গালি খাবো আমরা, অসুবিধা নাই। আমাদেরকে গালি দিয়ে যদি আপনি আমার থেকে বড় দল করতে পারেন, মোস্ট ওয়েলকাম। আপনি বলছেন দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো? না না, দাগ থেকে ভালো কিছু না। জাতীয় পার্টির একটা দেশ চালানোর অভিজ্ঞতা আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান আছে, সাবেক এমপি আছে, সাবেক মন্ত্রী আছে। এই অভিজ্ঞতাটা ন্যাশনাল অ্যাসেট। একটা পলিটিক্যাল পার্টির অভিজ্ঞতা চট করে হয় না। আমি একটু এখন আসি সেকেন্ড রিপাবলিক। আমি মনে করি ছাত্ররা সেকেন্ড রিপাবলিক একটা করে ফেলেছে। সামনে বাংলাদেশে 20 বছর 30 বছর যেই সরকার গঠন করবে, এই ছাত্রদের আন্দোলনের কথা তাদেরকে মাথায় রেখেই করতে হবে। সামনে কোনো সরকার যদি আবার নির্বাচনকে র্যাভেস করতে চায় 14, 18, 24-এর মতো, তারা মনে রাখবে যে আমাদেরকে এই ছাত্ররা টেনে এসে নামাতে পারবে। ইন দ্যাট সেন্স তারা সেকেন্ড রিপাবলিক করে ফেলেছে, কংগ্রাচুলেশনস। আরেকটা সেকেন্ড রিপাবলিক তারা যেটা বলছে, সংবিধানের ছাত্র হিসাবে আমি বলবো, সেই সেকেন্ড রিপাবলিকের প্রাসঙ্গিকতা বাংলাদেশে তৈরি হয়নি। আর সেই সেকেন্ড রিপাবলিক বলতে আপনি কি বুঝতে পারছেন? আমি ওরা যেটা বলছে, এটাই নতুন সংবিধান, নতুন কাঠামো, সবকিছু। বঙ্গবন্ধু 6 দফা দিলেন। 6 দফার আগে বঙ্গবন্ধু কিন্তু পর্বতের নিচের একজন নেতা, অর্থাৎ পর্বত হচ্ছে শেরেবাংলা, পর্বত হচ্ছে সোহরাওয়ার্দী, পর্বত হচ্ছে ভাসানী। 6 দফা দিয়ে উনি যখন সবাইকে এক করতে পারলেন, উনি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওনাদেরকে সারপ্লাস করে গেলেন। ছাত্ররা তাদের নতুন সেকেন্ড রিপাবলিক নিয়ে সবার কাছে যাবে, জনগণ যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে তারাও সেরকম একটা 6 দফার মতো সেকেন্ড হয়ে যাবে। কিন্তু অ্যাজ অফ টুডে বিএনপি এটাকে ওন করছে না, অ্যাজ অফ টুডে জাতীয় পার্টি এটাকে ওন করছে না, আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না, বামপন্থী মেজরিটি দল ওন করছে না। সেকেন্ড রিপাবলিকের ছোট গন্ডির আইডিয়া আজকে পর্যন্ত। এইটাকে বড় করার দায়িত্ব ছাত্ররা নিতে পারে, নিয়ে যদি প্রমাণ করতে পারে তাহলে এটা বাড়বে, না হলে ছোট হয়ে যাবে। এখন সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রসঙ্গ আসলো 32 নম্বর ভেঙে দেয়া। দেখুন, শেখ হাসিনার বিচারটাকে জটিল করে ফেলা হলো 32 নম্বর ভেঙে ফেলে। কারণ ওই রিপ্যাট্রিয়েশন এগ্রিমেন্ট আমি পড়েছি, সেখানে বলা আছে যে ভারত রিপ্যাট্রিয়েট করবে, তবে যদি ফেয়ার ট্রায়াল না পায় তাহলে রিপ্যাট্রিয়েট করবে না। তাহলে আপনি যার বাবার বাড়ি ভেঙে দিলেন, লজিক্যালি সে বলতে পারে যে আমি ওই দেশে ফেয়ার ট্রায়াল পাবো না। এটা তো অ্যাবস্ট্রাক্ট টার্ম। না, অ্যাবস্ট্রাক্ট টার্ম তো অবশ্যই, কিন্তু এটা ইউজ করা যেতে পারে। ইউজের এভিডেন্সটা তৈরি করে দিলেন আপনি, আর্গুমেন্ট। ইন্টারন্যাশনাল প্রেশার যখন ভারতের উপর আসবে তখন এটা হতে পারে। যাক, সেটা তো একটা ঘটনা। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, যে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, এটাকে আমি মনে করি যে ফ্রেঞ্চ রেভলিউশন বা অন্যান্য বা 71-এর পরবর্তী সময়ের মতো আমাদের প্রেক্ষাপটে খেলে না। আলটিমেটলি যেটা ঘটবে, আমি একদম প্লেন সিম্পল বলি, বাংলাদেশে বিএনপি এই মুহূর্তে যেটা ওন করবে সেটা বাস্তবায়ন হবে, যেটা বিএনপি ডিজোন করবে সেটা বাস্তবায়ন হবে না। বাংলাদেশে প্রতি 15 বছর পর পট পরিবর্তন হয়, কিন্তু যখন একটা বিষয়ে আওয়ামী লীগ বিএনপি মোরাললেস এক হয়, ওটা বাস্তবায়ন হয়ে যায়। একেবারে আমি শেষ লাইনটা শুনতে চাই সকলের কাছে, আপনার শেষ লাইনটা কি থাকবে? আমি মনে করি ডেফিনেটলি ছাত্রদের একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম খুব দরকার ছিল। এই প্ল্যাটফর্মটাকে আমাদের অনেক ক্ষেত্রেই সহযোগিতা করা প্রয়োজন, যতদূর পর্যন্ত তারা দেশের স্বার্থ রক্ষা করে। অসংখ্য ধন্যবাদ নাজমুল হক প্রধান ভাই। আসলে কতগুলো মিস মেসেজ গেছে আন্দোলন বিজয়ের পরে, যেমন এই বাড়িটি হচ্ছে স্বৈরাচারের কেন্দ্র, এই সংবিধানটি হচ্ছে কেন্দ্র, তাই না? আমি জাস্ট একটা রেফারেন্স দিই। জি জি, আমরা খুব ছোট করে রেফারেন্স দিই, তাই না? ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, আমেরিকান সংবিধানে লেখা ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি।
হয়ে গেছে। আপনার ভারতে সাম্প্রতিককালে প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে 3 জন ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মোহন ভাই শেষ মন্তব্য খুব ছোট করে। বিষয় হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল বা ঘোষণাপত্র লেখা ছিল, সেটা তো প্রতিষ্ঠা হয় নাই। 90-এ 3 দলীয় রূপরেখা প্রতিষ্ঠা হয় নাই। এখন 2400 কি ব্যর্থ হবে কি? অসংখ্য ধন্যবাদ। আবু আলম শহীদ খান। না, আমরা তো একটা ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। ঐক্যমত্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এখন ডিসেম্বরে যে নির্বাচন হবে সেটা নিয়ে ঐক্যমত্য লাগবে। আপনি সেকেন্ড রিপাবলিক, ওই যেটা উনি বলছেন এটা কারেক্ট, আমরা অলরেডি সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছি। এখন 7 রিপাবলিকে ঢোকার পরে আপনি এখন নির্বাচন করেন। তাহলে তো সেকেন্ড রিপাবলিক আমরা ঢুকে গেছি, এটা তো আমরা স্বীকৃতি পেয়েছি। এখন যেটা করতে হবে, এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দিতে হবে, একটা দালিলিক প্রমাণ দিতে হবে। এখন এটা নানা ফর্মে হতে পারে, জুলাই 4টা সহ অন্যান্য ব্যাপার আছে, যেহেতু সময় নেই আমি এটা আরো আলোচনা করা। তার মানে সেকেন্ড রিপাবলিককে আর সন্দেহ করা যাচ্ছে না। সেকেন্ড রিপাবলিক রিয়েলিটি, এটা এই অন্তত এখানে দুজনের আলাপ থেকে এটা পেয়ে গেছে। নাসিরউদ্দিন অসীম ভাই। না ম্যাম, এখনকার বর্তমানে যে অবস্থা সরকারের যে কাঠামোটা, সেখানে দেখুন 2 জন ছাত্র সমন্বয়ক আপনার উপদেষ্টা হিসেবে এখনো আছেন। তারপরে আপনার যেটা আমরা কয়েকদিন আগে দেখেছি, যেটা সরকারের পক্ষ থেকে কোনো আমি প্রতিবাদ দেখিনি, যে জেলা প্রশাসক সড়ক পরিবহন মালিক সমিতিকে বলেছে 5টা করে গাড়ি দেবে আপনার সমন্বয়কদেরকে। তো সমন্বয়ক শব্দটা খুব পরিচিত, ভালো একটা ফ্রেজ, এটা দিয়েই পরিচিত। কিন্তু এটা আপনি যত ডিজলভ করেন না কেন, ইট উইল নেভার বিকাম এ ডিফাঙ্কড ওয়ান। যেটি হলো কথা, মানে এটাতে হবে কি, যে একটা আবহ তৈরি করা যে আমরা ক্ষমতার মালিক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দলীয়ভাবে। নাসিরউদ্দিন অসীম ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় আজকের দর্শক, শেষ করার আগে জানাতে চাই যে আজকের আলোচনা সম্মানিত আলোচক সহ যারা যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।